তো পরবর্তীতে আমি বললাম কেন ওখানে কি চেন নাই? পরে সে আমাকে রূপার চেনটা বাইর করে দেখাইলো। তো তখন আমার কাছে মনে হইলো যে আমি তো এইখানে ওই পারদ বেটাকে সংরক্ষণ করছিলাম। তো সে এরকম ভাবে যে একটা ম্যাজিক আমাকে সে দেখাবে এটা আমি আশা করি নাই। তো পরবর্তীতে আমি আমার মাকে বলছিলাম যে আচ্ছা মা, আমি তো এটা ভুলে একজনকে দিয়ে দিছি, আচ্ছা ঠিক আছে আমি ওটা নিয়ে এসে দিচ্ছি। তা আমি যেটা করেছিলাম, ওই কৌটা থেকে ওই স্বর্ণের চেনটা নিয়ে সেটা হচ্ছে গরম পানির মধ্যে রাখি। তো কিছুক্ষণ পরে উইথিন 30 মিনিটস পরে দেখা যায় যে ওই মানে যে রূপার চেনটা সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে চেঞ্জ হয়ে আবার হচ্ছে স্বর্ণের চেইনে পরিণত হয়। তো যাই হোক, আমার লাইফে এইরকম বিরঞ্জন টাইপের একটা মজার ঘটনা ছিল। তো এর পরবর্তীতে আমার মার বিশ্বাস হয় যে না, আমি আসলে এতটাও খারাপ ছেলে না। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে সে আসলে চিন্তা করতেছিল যে আমি কালো জাদু টাদু জানি কিনা বা এই টাইপের হয়ে গেছি কিনা। আচ্ছা, তো এরপরে আসলে যে পরের পার্টটা হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা সবাই কম বেশি এই সম্পর্কে জানে যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, এটা হচ্ছে উল, সিল্ক ও মাথার কালো চুলকে এটা দিয়ে বিরঞ্জন করা যায়। ঠিক আছে। তো বর্তমানে কি হয়, এই মহিলাদের বিউটি পার্লারে কালো চুলকে সোনালী করার কাজে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কালো চুলকে সোনালী করার কাজে আমরা কি ব্যবহার করি? হাইড্রোজেন পার অক্সাইড। আচ্ছা, তো দেখবা এই যে যখন ছেলেরা যখন চুলে কালার করে, এই যে মনে করো যে আমাদের দেশে এখন কিছু স্পেশাল হচ্ছে যে চাইল্ড আসছে, হ্যাঁ, যাদেরকে আমরা বলি টিকটকার, তারা হচ্ছে মাথায় দেখবা যে এই টাইপের সোনালী কালার করে। তো ছেলেরা যখন চুলে কালার করে আমরা তাদেরকে কি বলি? তোমরা চ্যাট বক্সে একটু লিখে জানাও তো দেখি। ছেলেরা যখন চুলে কালার করে আমরা তাদেরকে কি বলি? অপু ভাই, আচ্ছা, ব্যাকডেটেড, টোকাই, আচ্ছা, অনেকে অনেক কিছু বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এনাফ। এখন বলো, যখন মেয়েরা চুলে কালার করে আমরা তাদেরকে কি বলি? স্মার্ট নাকি? আচ্ছা, স্টাইলিশ, কিউট, আচ্ছা, হোয়াটএভার। তো আসলে ছেলেরা এগুলা বলে না। ছেলেরা মানে হচ্ছে যে যারা একটু আপডেটেড তারা হয়তো এটা বলে, কিন্তু যারা হচ্ছে একটু ব্যাকডেটেড তারা আবার বলে যে হচ্ছে যে ওই, তোমরা কি ঘোড়ার লেজ দেখছো? ঘোড়ার লেজ কেমন হয়? তো আসলে চুলে কালার করলে ওইরকমই দেখায়। যাই হোক, মানুষ এটা কেন বুঝে না জানি না। তো যাই হোক, আপাতত আমরা হচ্ছে অনেক আজাইরা কথা বেশি বলতেছি না, আমরা পরবর্তী টপিকসে চলে আসি। দেখো, এগুলো হচ্ছে তোমরা এগুলো সলভ করতে পারবে, এগুলো কষ্ট করে মুখস্থ করার কিছু নাই। এগুলো হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা পরবর্তী টপিকসে চলে আসি। দেখো পরবর্তী টপিকস কোথায় 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 পেজ চেঞ্জ করতেই তো অর্ধেক সময় চলে যাচ্ছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের আসতেছে হচ্ছে নির্দেশক। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু বলি আগে, আর ততক্ষণে পেজটা চলে আসুক। আচ্ছা, নির্দেশক তো আমরা বলছি যে হচ্ছে যে প্রশমন বিক্রিয়া সেটা শেষ হয়েছে কি হয় নাই, এইটা বুঝার জন্য আমাদের কিছু নির্দেশকের দরকার, মানে যারা অনেকটা রেফারির মতো কাজ করবে। হ্যাঁ, মনে করো যে তুমি একজনকে ফালাই দিছো, ফালাই দেওয়া মানেই তো সে হচ্ছে মানে ফাউল করছে এমন না, সে তো কোনো কারণে নিজের দোষও পড়তে পারে। তো এইসব যে বিষয়গুলো, এগুলোর জন্য আমাদের যেমন রেফারি দরকার, তেমনি ভাবে বিক্রিয়াটা শেষ হয়েছে কি হয় না এটা বোঝার জন্য আমাদের কিছু নির্দেশক আমরা ব্যবহার করি। তো নির্দেশকের মধ্যে অনেকগুলা নাম কিন্তু আমরা জানি, তাই না? ফেনফথেলিন, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল ব্লু, এইগুলা মুখস্থ রাখতে আমাদের জীবন অর্ধেক শেষ। তো দেখো, আমরা মোটামুটি চেষ্টা করব যাতে এটা আমাদের এত কষ্ট করে মুখস্থ না করতে হয়। আমি এটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি তোমাদের। সেই তো না, সহজ করব কি করে? হুম, এই যে আর ডোমিটি ডিমিটি কোথায় গেল?
আচ্ছা, তো এখন চলে আসছে হচ্ছে তোমাদের যে টপিকসটা, এটা হচ্ছে নির্দেশক। আমরা চলে আসছি, হ্যাঁ, নির্দেশকে। ভিউ ফুল স্ক্রিন। আচ্ছা, তো এই যে নির্দেশক, নির্দেশক নিয়ে আমাদের বহুত মারামারি, যে কেমনে কি করব, মনে থাকে না, এই থাকে না, সেই থাকে না। আচ্ছা, তো এখন আসলে এই নির্দেশক নিয়ে আমরা একটু ফার্স্টে জানার চেষ্টা করি। আমরা আগেই পড়ছিলাম যে কি করে, স্বল্প পরিসরে বর্ণে পরিবর্তন করে, ধীরে ধীরে পরিবর্তন হয় এবং হঠাৎ পরিবর্তন হয় সমাপ্তি বিন্দুতে। তো মোটামুটি এইগুলাই এখানে দেওয়া আছে। তো এইখানে দেখো নির্দেশকের শর্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা শর্ত আমাদের মুখস্থ করতে হবে। যে বর্ণটা কি হবে, যথেষ্ট স্থায়ী এবং উজ্জ্বল হতে হবে, এবং হঠাৎ পরিবর্তন হবে, এবং সমাপ্তি বিন্দুতে সমাপ্তি বিন্দুতে বর্ণটা পরিবর্তিত হবে। তো মোটামুটি এটাই। আর উপরে যেগুলো আছে এগুলো জাস্ট রিডিং পড়ার মতো, ওখান থেকে কোশ্চেন তেমন একটা হয় না। আর এখন আসি এই যে লাস্টের বক্সটা, এই বক্সটা থেকেই কোশ্চেন আসে। তো এখন আমাদের এখান থেকে কি কি জানতে হবে, দেখো আমাদের কিন্তু এই পরিসরগুলো মুখস্থ করাটা একটু কঠিন, তাই না? তো আমরা কি করব, এই যে এইখানের যে সিরিয়ালটা, এটা মনে রাখবো। সিরিয়ালটা এমনিতেই মনে থাকবে, তারপর আমি বলি। এর মধ্যে প্রথমটা 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার, এই কয়টা আমাদের মুখস্থ রাখতেই হবে, কিছু করার নাই। 1 3 4 6। কিন্তু এর বাহিরেও আমরা আরেকটু সহজ করে নিতে পারি। কিভাবে, দেখো এখান থেকে কোশ্চেনটা হয় এভাবে, যে বলতেছে যে সবল অ্যাসিড দুর্বল ক্ষার, তার মানে কি পিএইচ এর মান অবশ্যই বেশি। তাহলে পিএইচ এর মান এই যে এই প্রথম কয়েকটা থেকে হবে। তো এখন যখন তোমাকে এগুলো বলবে অপশনে, কিন্তু এই বাকি থেকে 3টা দিবে আর এখান থেকে একটা দিবে। সো তুমি যদি খালি এই সিরিয়ালটা এখানে মনে রাখতে পারো, তাহলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে তাহলে আমি নির্দেশক হিসেবে কোনটা ব্যবহার করতেছি। হ্যাঁ, আবার যখন বলবে যে সবল অ্যাসিড সবল ক্ষার, তাহলে আমরা কোনগুলা ব্যবহার করব, তখন হচ্ছে মাঝখানে যেগুলো আছে সেগুলো ব্যবহার করবো। আর যখন বলবে যে শক্তিশালী অ্যাসিড আর দুর্বল বেস, মানে অম্লটা হচ্ছে তীব্র, সেক্ষেত্রে কি হবে, এই যে লাস্টের যে 3টা আছে এগুলো আমরা তখন ব্যয় করব। লাস্টের 3টা কি কি আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং থাইমল ব্লু। তো এখন এই ক্ষারীয় মাধ্যমে বর্ণ, অম্ল মাধ্যমে বর্ণ, এগুলো মনে রাখার জন্য অনেকগুলো সহজ সহজ নিয়ম আছে। কেউ এটাকে হানি হলো এবং এইভাবে বলে। আবার আমি হচ্ছে এটাকে দেখো এইভাবেও মনে রাখার পক্ষপাতী না, আমি এটাকে দেখো এই যে আমি হচ্ছে মনে রাখি এইভাবে, যে কোনো একটা মনে রাখবো, হয় ক্ষার না হলে কি অম্ল, তাই না? আচ্ছা দেখো, থ্যালিন, থ্যালিন শব্দের অর্থ কি জানো? থ্যালিন শব্দের অর্থ হচ্ছে নীল। এখানে যদিও লালচে বেগুনি লেখছে, এটার মানেও হচ্ছে নীল আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসতেছে যে ব্লু, ব্লু শব্দের অর্থ কি নীল। তারপরে আসো রেড, রেড মানে কি লাল। এরপরে আসো ফেনল রেড, রেড মানে কি লাল। এরপরে দেখো ব্লু, ব্লু মানে কি নীল। এরপরে আসো, এটা লিটমাসটা বাদ দাও। এরপরে আসি থায়োমল ব্লু, এটার মানে কি, ও আচ্ছা এটা ব্যতিক্রম। আচ্ছা, এই যে লাস্টের 3টা এগুলাই আসলে সবগুলাই ব্যতিক্রম। তারপরে দেখো এই যে এটাও দেখো অরেঞ্জ, অরেঞ্জ মানে কি বলো? আচ্ছা, একটা জিনিস, এই থাইমল ব্লু এই লাস্টেরটা পড়া দরকার নাই, লাস্টেরটা বাদ, হ্যাঁ। থাইমল ব্লু শুধু উপরেরটা পড়বা, তাইলেই হবে। আচ্ছা, এখানে অম্ল ক্ষার আলাদা করে দিছে, লাস্টেরটা পড়া দরকার নেই। আচ্ছা, তো এখন দেখো অরেঞ্জ মানে কি, অরেঞ্জ মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কমলা, নাকি? আচ্ছা, তোমরা তো কমলা খাইছো সবাই। তো কমলার বাহিরের দিকটা কেমন হয়, কমলা কালার না সবুজ কালার না হলুদ কালার? তো তোমরা খেয়াল করে দেখবা যে কমলার ভিতরের অংশটা কমলা কালার, কিন্তু বাহিরের অংশটা কি কালার হয়, কাঁচা অবস্থায় থাকে সবুজ, আর যখন এটা পেকে যায় তখন এটার কালার হয় কিন্তু হলুদ। তাহলে দেখো এই মিথাইল অরেঞ্জের বর্ণটা ক্ষারীয় মাধ্যমে কেমন দেখাচ্ছে, হলুদ। আর ব্যতিক্রম হচ্ছে এখানে শুধু একটাই, সেটা হচ্ছে মিথাইল রেড, এটার কালারটা হচ্ছে হলুদ। এই একটা ছাড়া আর কোনোটা ব্যতিক্রম নাই। আর এই লাস্টেরটা পড়া দরকার নাই, কেমন? লাস্টেরটা বাদ। এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে জানা নাই। আচ্ছা, আগের বইতে এটা ছিল না, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আশা করি তোমরা বুঝছো। আর না হলে তোমাদের যদি মনে রাখতে কষ্ট হয়, তাহলে এই যে হানি হলো এইভাবে মনে রাখবা, তাহলেই দেখবা যে ইজিলি পারবা আর কি। আচ্ছা, এবার আসি আমরা কোথায়, ট্রাইট্রেশন। আচ্ছা, ট্রাইট্রেশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে।
ট্রাইটেশনের ক্ষেত্রে আমরা প্রমাণ দ্রবণ হিসেবে কি ব্যবহার করি? প্রাইমারি নির্দেশক ব্যবহার করি, তাই না? তো তিনটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রমাণ দ্রবণ, একটা হচ্ছে অজানা ঘনমাত্রা যেটা আমরা নির্ণয় করব, আর একটা হচ্ছে নির্দেশক, এটা তো ডেফিনেটলি লাগবে, তাই না? তো প্রমাণ দ্রবণ কি দ্বারা তৈরি হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে। তিনটি কাজ যন্ত্র ব্যবহার করা হয়, কি কি? বুরেট, কনিক্যাল ফ্লাক্স এবং পিপেট। এটা মনে রাখতে অনেকের হয়তো কষ্ট হইতে পারে, তো এটার জন্য তোমরা চাইলে হচ্ছে একটা ছন্দ ব্যবহার করতে পারো। আহ পাকাবো। আচ্ছা, এই পাকাপো দিয়ে মনে রাখতে পারো আর কি, যে পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, ক দিয়ে কনিক্যাল ফ্লাস্ক, ব দিয়ে হচ্ছে বুরেট। তো এইটা দিয়ে তোমরা চাইলে মনে রাখতে পারো, যদিও এগুলো অতটা ইফেক্টিভ না। ঠিক আছে, তিনটা কাজ যন্ত্র ব্যবহার করা হয়, পিপেট, কনিক্যাল ফ্লাক্স এবং বুরেট। কি দিয়ে মনে রাখতে পারো? চাইলে পাকাবো দিয়ে মনে রাখতে পারো, নাহলে মুখস্থ করে ফেলবো, এটা এতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা, তো তারপরে কি কি ব্যবহার করা হয়? সমাপ্তি বিন্দু, প্রমাণ দ্রবণ, এগুলো তো ওই একই জিনিস। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো বললাম আগেই। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে চলে যাই, দেখি এখানে কি আছে। আচ্ছা, আগে চলে গেছে। দেখো, এখানে বলতেছে যে রিডক্স বিক্রিয়া ট্রাইটেশনের গুরুত্ব। হ্যাঁ, এই গুরুত্বগুলো আমাদের একটু জানতে হবে, যে পানীয় জলে আয়রনের পরিমাণ, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয়, ফল সবজিতে ভিটামিন সি এর পরিমাণ নির্ণয়ের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ট্রাইটেশন, জারণ বিজারণ ট্রাইটেশন ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আসি। হ্যাঁ, এবার আসতেছে হচ্ছে আয়োডোমিতি এবং আয়োডিমিতি। এটা কিন্তু খুবই সহজ। আয়ো ডি, ডি মানে হচ্ছে ডিরেক্ট, মানে তোমার এখানে ডিরেক্ট আয়োডিন ব্যবহার করবে। আর আয়োডোতে কি হবে? এখানে হচ্ছে তোমার ঘোড়ায় পিষায় থায়োসালফেট ব্যবহার করবে, তাই না? আচ্ছা, তো এখন দেখো, আয়োডি এখানে আকার রসিকার কয়টা আছে? একটা। তাহলে এখানে বিক্রিয়া কয়টা হবে? একটা। আয়োডো এখানে আকার রসিকার কয়টা আছে? ডোতে। পার্থক্য তো ডো আর ডিতে, তাই না? তাহলে দেখো, এখানে আকার রসিকার আছে হচ্ছে দুইটা। তাহলে এখানে আকার রসিকার যদি দুইটা থাকে, তাহলে এখানে বিক্রিয়া কয়টা সংঘটিত হবে? দুইটা। আচ্ছা, তো এখন ওই যে একটা জিনিস তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, যে প্রমাণ দ্রবণটা কোথায় থাকে? বুরেটে থাকে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। মানে প্রমাণ দ্রবণ এখানে আয়োডিন, তাই এখানে এটাকে আমরা বুরেটে রাখবো। আর এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, তাই এখানে সোডিয়াম থায়োসালফেটটা বুরেটে থাকবে, ডোমিথিতে, তাই না? এই দুইটা জিনিস এখানে মাথায় রাখলেই হবে। আর আয়োডো দিয়ে মনে রাখবা যে এটাতে দুইটা বিক্রিয়া হবে, আয়োডি দিয়ে মনে রাখবা যে এখানে একটা বিক্রিয়া হবে। আকার রসিকার দিয়ে সহজভাবে মনে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটু নিচের দিকে আসি। এই অধ্যায়ের পেজ অনেক, কিন্তু সমস্যা হচ্ছে যে ইনফরমেশন অনেক কম। আর যত কম ইনফরমেশন ততই তো আমাদের জন্য মঙ্গল। আচ্ছা, তো যাই হোক, আমরা এর পরে চলে যাই। দেখো, এই যে বিয়ার্ড এবং ল্যাম্বার্টের সূত্র। তো বিয়ার্স মানে কি? আমরা জানি হচ্ছে বিয়ার মানে হচ্ছে মদ, নাকি? আবার অনেকে যারা একটু ভালো সাজতে চাও তারা বলবো যে ভাইয়া না, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। তো এত ভালো সাজা দরকার নাই, আমরা হয়তো খাই না, কিন্তু আমরা সবাই জানি যে বিয়ার মানে হচ্ছে মদ, তাই না? আচ্ছা, তো মদ এর সাথে কিসের সম্পর্ক? মনে করো যে হচ্ছে ফর এক্সাম্পল চিনির যে পানি, হ্যাঁ, চিনির পানিকে আমরা কি করি? চিনির পানিকে আমরা হচ্ছে গুলাইলে মনে করো যে আখের আখের যে হচ্ছে যে তোমার, আচ্ছা, বাংলা মত তো চিনো কিভাবে বানায়? হচ্ছে ভাত হচ্ছে পচায়,
পচায়, এরপরে হচ্ছে যে ওখান থেকে একটা বিশ্রী গন্ধ হয়। তো ওইটাই হচ্ছে যে মানুষ হচ্ছে খায় আর কি। তো এত কষ্ট করে কি খায় আমি বুঝি না। তো যাই হোক, এই যে ঘনমাত্রার একটা পরিবর্তন হচ্ছে, তাহলে বিয়ারের সাথে কিসের সম্পর্ক? বিয়ারের সাথে সম্পর্ক হচ্ছে ঘন মাত্রার, তাই না? আবার যারা হচ্ছে যে আরেকটু গভীরভাবে জানো, তারা এটা জানো যে হচ্ছে যে কতটুকুন পানি মিশাইতে হয়, তাই না? তো মানে ঘনমাত্রাটা ঠিক রাখতে হয়। তো এই যে ব্যাপারটা, সেটার সাথে বিয়ারের সাথে ডেফিনেটলি সম্পর্ক হচ্ছে ঘনমাত্রার, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ল্যাম্বার্ট এই বিজ্ঞানী হচ্ছে অনেক লম্বা। তো এখন একটা মানুষ লম্বা কি খাটো, এটা আমরা কিভাবে বুঝতে পারি যে সে লম্বা না খাটো? এটা বুঝার একটা অপশন আছে। মনে করো যে একটা মানুষ অনেক লম্বা, হ্যাঁ, মনে করো যে এটা একটা মানুষ, সে হচ্ছে অনেক লম্বা। তো এখন আমরা কিভাবে বুঝবো যে এই মানুষটা হচ্ছে কেমন কি, বা আহ, আমরা কেন তাকে লম্বা বলবো, জায়ান্ট না বলে? দেখবো যে একটা মানুষ অনেক লম্বা আবার অনেক মোটা, তাকে কি আমরা হচ্ছে লম্বু বলি? না, তাকে আমরা কি বলি? তাকে বলি হচ্ছে আমরা জায়ান্ট। কিন্তু একটা মানুষ অনেক লম্বা আর একটা হচ্ছে শুকনা, হ্যাঁ, তো শুকনা মানুষকে কিন্তু আমরা বেসিকলি বলি হচ্ছে লম্বু। তো এখন এই যে ব্যাপারটা, তাহলে ল্যাম্বার্টের সূত্রের সাথে সম্পর্ক কি? সে মোটা না হচ্ছে চিকুন, মানে হচ্ছে পুরুত্বের সম্পর্ক। তাইলে আমরা কি বুঝলাম? যে বিয়ার্টের সাথে হচ্ছে সম্পর্ক ঘনমাত্রার এবং ল্যাম্বার্টের সম্পর্ক হচ্ছে পুরুত্বের। তো এই দুইটা জিনিস যদি বুঝি, আমরা এরপরে সামনে আগাই। দেখো এখানে কি বলছে, একটা সমীকরণ দিছে, সমীকরণের এখানে সুন্দর করে লেখা আছে আর এ টি, র্যাট। র্যাট মানে কি? ইঁদুর। ঠিক আছে, তো দেখো আই নট ইকুয়াল টু আই আর এ টি। তো এই যে একটা ইকুয়েশন আছে, এগুলো অতটা দরকার নাই, জাস্ট মনে রাখার জন্য আর কি বলা, হ্যাঁ। আর এরপরে আসি আমরা আর একটু নিচে। দেখো এখান থেকে এক্সটেনশন গুণাত্মকতা ব্যস্তানুপাতিক, এটা একটু জানবা। সিজিএস একক হচ্ছে পার সেন্টিমিটার। আচ্ছা, তো ল্যাম্বার্টের সূত্র এই যে, আচ্ছা, তো ল্যাম্বার্টের সূত্র দেখো এখানে কি বলছে, মাধ্যমের পুরুত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের হার সমানুপাতিক। ঠিক আছে, আর এখানে কি বলছে, ল্যাম্বার্ট সম্পর্ক কিসের সাথে? পুরুত্বের সাথে। আর এখানে বিয়ারের সম্পর্ক কিসের সাথে? আমি আগেও বলছিলাম যে বিয়ার মানে যদি মদ হয়, এটা সম্পর্ক অবশ্যই অবশ্যই কিসের সাথে? ঘনমাত্রার সাথে। তাহলে একবর্ণীয় আলো তীব্রতা হ্রাসের হার, এটার কি হবে? সমানুপাতিক। দুইটার ক্ষেত্রেই কিন্তু সমানুপাতিক, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু সম্পর্কটা একটা পুরুত্বের সাথে আর একটা কিসের সাথে? আর একটা হচ্ছে ঘনমাত্রার সাথে। এই জিনিস দুইটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এখন আসেন ইউভিভি স্পেকট্রোস্কোপ এর যে হচ্ছে ব্যবহার, এটা আমাদের একটু জানতে হবে। ব্যবহারটা আর একটু নিচে আছে, কোথায়? আচ্ছা, এই যে ব্যবহারের আগে এই যে বিয়ার্ট ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতার প্রথম লাইনটা থেকেই কোশ্চেন হবে, যদি এখান থেকে কখনো কোশ্চেন হয়। হ্যাঁ, তো দেখেন এখানে বলছে যে 0.001 মোল থেকে 0.01 মোল পর্যন্ত, বা যদি এটা 0.1 মোলের বেশি হয় তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। তাহলে সূত্র প্রযোজ্যর ক্ষেত্রে আমাদের মানটা ধরে নিতে হবে 0.1 মোলের। ঠিক আছে, তো তদ্রুপ ভাবে দ্রবণের সংযোজন বিয়োজনের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য না, একবর্ণীয় আলোর ক্ষেত্রে প্রযোজ্য না, শোষণের পূর্বে প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটলেও এই সূত্র প্রযোজ্য হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারগুলো, এগুলো একটু মাথায় রাখবেন। এছাড়াও আলোর শোষণ বর্ণালী, শোষণ বর্ণালীর মধ্যে দেখেন এখানে টক্সোলজির কথা বলছে। তো এই যে হচ্ছে যে কি কি উপাদান থাকে, এই উপাদানগুলোর নাম আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে। তো এগুলো একটু আমরা জানবো ইনশাআল্লাহ। এটা কত? ওকে, সো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর ইউভিভিস দ্বারা কি করা হয়, এখান থেকে আপনারা অ্যাটলিস্ট এইটাই পড়বেন, তাইলেই হবে। বায়োফিক্সেশন, এটা জানলেও মোটামুটি হয়ে যাচ্ছে এখান থেকে। আর আর টক্সোলজিতে কি কি আছে, আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড এবং হচ্ছে এই যে ধাতুগুলো, এগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়বো। সো এখান থেকে এই জন্য আমাদের আর ডিটেলস জানা দরকার নেই আপাতত। আচ্ছা, তারপরে আসেন যে এইচপিএলসি এর যে উদাহরণ, সেটা আমাদের জানতে হবে, যে 5 নম্বর উদাহরণটা মুখস্থ করতে হবে। এর বাহিরে ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রে যা আছে এগুলো একটু পড়ে নেবেন আর কি আপনারা। আচ্ছা, আলোর শোষণ বর্ণালী। আচ্ছা, এখন আসেন এই যে আলোর শোষণ বর্ণালী নিয়ে আমাদের একটু কথা আছে। আলোর শোষণ বর্ণালীতে হচ্ছে এটি ফার্মাকোলজি, বায়োফিজিক্স এবং টক্সোলজি, আমরা এই যে একটু আগে নামগুলো পড়ে আসছিলাম।
তো এইগুলা মনে রাখার জন্য ওই যে আমাদের হচ্ছে একটা শর্টকাট বলতে পারেন বা যেভাবে বলতে পারেন যে আমরা এটা মনে রাখতে পারি হচ্ছে ফাটাবো দিয়ে। কিভাবে? যে ফার্মাকোলজি, বায়োফিকজেশন আর টতে হচ্ছে টক্সোলজি। তো এইটা মোটামুটি এভাবে মনে রাখতে পারবেন আর কি, যদি একটু চেষ্টা করেন এটা। আর সোডিয়াম আলোর বেলায় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত এটা মুখস্থ করতে হবে আমাদের, 590 ন্যানোমিটার। আর ফাফা ক্যাথোড ল্যাম্প, নমুনা অ্যাটমাইজার, ফটো ডিটেক্টর। হ্যাঁ, এই যে যন্ত্রের যে উপাদানগুলো সূত্র ভিত্তিক 3টি অংশে ভাগ করছে, এগুলো আমরা কেমনে মনে রাখবো? সেটা আমরা মনে করতে পারি হচ্ছে কফিন দিয়ে। তো কফিন দিয়ে আমরা কিভাবে মনে রাখবো? দেখেন, ক দিয়ে বলছে ক্যাথোড ল্যাম্প, ফ দিয়ে বলছে হচ্ছে ফটো ডিটেক্টর, ন দিয়ে বলছে নমুনা অ্যাটমাইজার। তো এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। তো এখন আসি আমরা এরপরে, এই যে বার্নারে জ্বালানি রূপে অক্সি অ্যাসিটাইলিন দহনের মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কেমন? আচ্ছা, আর এইখানে আসেন, ইউভিভিস স্পেকট্রোস্কোপি। এটা কি কাজে ব্যবহার করা হয়? মনে করেন যে একজন খেলোয়াড়, হ্যাঁ, তার হচ্ছে সে ড্রাগ নিয়ে মাঠে নামছে, তো সেটা আইডেন্টিফাই করার জন্য এই যে যন্ত্রটা এটা ব্যবহার করা হয়। তো এখান থেকে এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, যে জৈব যৌগের কার্যকারী মূলক, হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে দ্বিবন্ধন রিলেটেড। দেখেন সবগুলাই হচ্ছে দ্বিবন্ধন রিলেটেড, জৈব যৌগ, অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, তো ম্যাক্সিমামে হচ্ছে দ্বিবন্ধন, খালি প্রথমটাই মুখস্থ করবেন যে প্রধান নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার কাজে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটু নিচের দিকে যাই। দেখেন ক্রোমোফোরটা একটু পড়ে নেবেন, যে এখানে উদাহরণগুলো ভিটামিন এ এর উৎস, এছাড়া হচ্ছে উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি। এটা ওই যে আপনাদের সমীকরণ সূত্রটা ওখানে তো দেওয়াই আছে, এখান থেকে আরো কষ্ট করে পড়ার দরকার নাই। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফিটা আমরা পড়বো হচ্ছে ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়, সেকেন্ড অধ্যায় থেকে, ওখানে এটা খুব ভালো করে দেওয়া আছে যে পাতলা কলম অধিক লেখে পেপার মিলে গ্যাস বন্টিত হয়। আপনাদের মনে থাকার কথা, এখানে কি ব্যবহার করা হয় এগুলো জানতে হবে। যেমন এইখান থেকে ওখানে ওটা একটু কম করে দেওয়া আছে, যে স্থির মাধ্যম হলো তরল এবং সচল মাধ্যম হচ্ছে সোডিয়াম গ্যাস। এগুলো কিন্তু ওদিকে তেমন একটা দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা এখান থেকে পড়ে নিব। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের এবার চলে যাব হচ্ছে একদম প্রথম অধ্যায়। তো যাওয়ার আগে আপনাদের হচ্ছে যে আপনারা যেহেতু এতক্ষণ অনেক কষ্ট করছেন, হ্যাঁ, তো আপনাদের হচ্ছে যে আমরা আপনাদের জন্য একটু রেস্টের ব্যবস্থা করি। আপনারা হচ্ছে আপনাদের জন্য মোটামুটি ভাবে 120 মিনিটের একটা রেস্টের ব্যবস্থা করলাম। যান, 120 মিনিট পরে ইনশাল্লাহ আবার, সরি 120 সেকেন্ড পরে, হ্যাঁ আচ্ছা, 120 সেকেন্ড পরে আপনারা আবার সবাই চলে আসবেন এখানে। আপাতত আপনাদের পানি খাওয়ার বিরতি দেওয়া হলো। হ্যাঁ,
আপনাদের 20 সেকেন্ড কি শেষ হয়ে গেছে? 120 সেকেন্ড তো অনেক মেসেজ দিছেন। ও মাই গড। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকসটা সেখানে চলে আসি, সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট আপনারা যখন প্রথম লেকচার করেন তখন হচ্ছে এই অধ্যায়টা আমরা হচ্ছে অনেক বেশি সময় নিয়ে পড়ানো হয়েছিল, আর পরবর্তী অধ্যায়ে সময় কম পেয়েছিলেন, তো এই কারণে এবার পরবর্তীটা হচ্ছে আগে পড়ানো হয়েছে আর এটা পড়ানো হচ্ছে একটু পরে আর কি। তো পরিবেশ রসায়ন, তো নর্মালি হচ্ছে আমরা বলেছিলাম যে ভূমিকা থেকে কোশ্চেন আসে না, আমরা লেকচার শুরু করছি। হ্যাঁ, তো আমরা নর্মালি বলেছিলাম ভূমিকা থেকে কোশ্চেন আসে না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন কোশ্চেন আসে সব সুপারফিশিয়াল কোশ্চেন। তো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারতেছেন যে সুপারফিশিয়াল কোশ্চেন হওয়া মানে হচ্ছে একদম চোখের সামনে থেকে কোশ্চেন আসবে। তো ভূমিকা থেকে কোশ্চেন আসছে যে হচ্ছে যে মুখ্য উপাদান কি কি বা মূল উপাদান কি কি, সোডিয়াম এবং অক্সিজেন, এগুলোর সংযুক্তির পরিমাণটা আমাদের জানতে হবে। 78, 20 এবং 1 কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 1%, তাই না? আচ্ছা, তো এই যে জিনিসগুলো এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এছাড়াও আমরা হচ্ছে পরে অনেক, এই অধ্যায়ে অনেক ইনফরমেশন, অনেক টপিকস এবং ম্যাথ অনেক পড়া। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেহেতু আমাদের রিভিউ ক্লাস, সো আমরা ডিটেলস আজকে যাব না, আমরা জাস্ট হচ্ছে সুপারফিশিয়ালি এই টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করব, জাস্ট আপনাদের মনে করে দেওয়ার জন্য বা মনে করার সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আমাদের প্রথমেই যে বায়ুর গঠন এবং উপাদান, তো উপাদানের মধ্যে ওই যে সেই কথাগুলোই চলে আসছে যে সোডিয়াম কত পার্সেন্ট, অক্সিজেন কত পার্সেন্ট, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট, যেটাকে আমরা ধরি হচ্ছে 77, 20 এবং 1, তাই না? আচ্ছা, তো এখন আসি আমরা এখান থেকে প্রথম যে জিনিসটা এটা একটু জানতে হবে যে বায়ুমণ্ডলের অবস্থান ঠিক কতটুকুন পর্যন্ত। হ্যাঁ, বা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে পরিচিত ঠিক কতটুকুন, পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উপর পর্যন্ত। আচ্ছা, তারপরে আসি বায়ুমণ্ডলের অঞ্চল। বায়ুমণ্ডলের অঞ্চল আমরা জানি হচ্ছে 4টা। তো এটা মনে রাখার জন্য আমাদের একটা ইয়া ছিল, আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে স্ট্র্যাটো মাথা, আপনাদের মনে থাকার কথা। আশা করি আপনাদের মনে আছে, তাই না? তো সিরিয়াল বাই যদি 4টা স্তর আপনারা মোটামুটি মনে রাখতে পারেন তাহলে একটা সুবিধা আছে। মনে করেন যে প্রথম যে প্রথমটা হচ্ছে ট্রপোমণ্ডল, তাই না? এই ট্রপোমণ্ডল হচ্ছে ভূমি ভূমি থেকে 15 কিলোমিটার। তো ভূমি থেকে 15 কিলোমিটার হওয়ার কারণে কি কি হয়, এই যে ভূমি থেকে 15 কিলোমিটার এর মধ্যেই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস সবকিছু হয়। তো সবকিছু হওয়ার কারণে এখানে যে ঘটনাটা ঘটে যে সব সময় এই অঞ্চলটা উত্তপ্ত থাকে, এখানে সব সময় যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি ঝগড়া, হ্যাঁ, সবকিছু লেগে থাকে। তো এখন এই যে কারণে এই যে ট্রপোমণ্ডল এটাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র মণ্ডল, এটার আরেক নাম হচ্ছে ক্ষুদ্র মণ্ডল। এটা হচ্ছে ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যত উপরের দিকে যাবে, অর্থাৎ ভূমি থেকে যত উপরের দিকে যাবে তাপমাত্রা কি হবে, তত কমতে থাকবে, তাই না? আমরা সবাই এটা জানি, প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 7 ডিগ্রি হারে হ্রাস পেয়ে যায় এবং 12 কিলোমিটার পরে যায় দেখা যায় যে এই তাপমাত্রাটার মান দাঁড়ায় -55। ঠিক আছে, সো এই যে জিনিসগুলো এগুলো আমরা সবাই খুব বেশি জানি, কম বেশি জানি। তো এখন আসেন আমরা হচ্ছে পরে পরেরটায় যাই। আচ্ছা, এখন একটা কোশ্চেনই আপনাদের একটু কনফিউশন থাকে যে জেট বিমান তাহলে কোন অঞ্চলে চলে, ট্রপোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? শোনেন, সবকিছুই কোথায় কোন মন্ডলে হবে, ট্রপোস্ফিয়ারে। জেট বিমানও চলে কোথায়, এই ট্রপোমন্ডলেই, ঠিক আছে? আচ্ছা,
এখন আসি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি বলছে, 15 থেকে 50 কিলোমিটার, এটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে শান্তমণ্ডল। হ্যাঁ, শান্তমণ্ডল বলার কারণ হচ্ছে এখানে তাপমাত্রা কি হয়, তাপমাত্রা থাকে অনেক কম, কিন্তু এটা আস্তে আস্তে আবার বাড়তে থাকে। অর্থাৎ এখানে -55 ছিল, 55 থেকে যেটা আস্তে আস্তে যত উপরের দিকে যাবে তাপমাত্রা কি হবে, আস্তে আস্তে তত বাড়তে থাকবে, ধূপধাপ বাড়তে থাকবে। তো এইখানেই আমাদের ওজোন স্তর থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায়শই আসে। তো ওজোন স্তর কি হিসেবে কাজ করে আমরা সবাই জানি যে এটা হচ্ছে পৃথিবীর ছাতা বলা হয়। হ্যাঁ, তো এরপরে আসতেছে যে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85 বা 35 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এই অঞ্চলে কি হয়, তাপমাত্রা আবার কমতে থাকে। মানে প্রথমে কি হইলো, কমতে কমতে একদম কমে গেল, আবার বাড়লো 2 নম্বরে। 2 নম্বরে কি হইলো, সেখান থেকে বাড়া ছিল, সেখান থেকে আস্তে আস্তে আবার কমলো। হ্যাঁ, মানে 3 ধাপে তাপমাত্রা কিন্তু কম বেশি হচ্ছে। এরপরে আসেন যে থার্মোস্ফিয়ারের ঘটনাটা কি ঘটে। থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারের ঘটনাটা হচ্ছে যে এখানে গ্যাসগুলো সবগুলো আয়নিত অবস্থায় থাকে। তো যেহেতু আয়নিত অবস্থায় থাকে, তাই এই কারণে এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, তো মোটামুটি এই একটা জিনিস। তো এখানে কিছু ধনাত্মক আয়নগুলো থাকে, আপনারা একটু দেখে নেন, কারণ এগুলো আমাদের পরে লাগবে আর কি। Na+O+, হ্যাঁ, এই যে আয়নগুলো, এগুলো আয়নিত অবস্থায় ওখানে অবস্থান করতে পারে সিঙ্গেল। তো সেই ক্ষেত্রে এগুলো আমাদের কেন লাগবে, কারণ দুইটা দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হ্যাটারোস্ফিয়ার। 3 নাম্বার যে স্তরটা অর্থাৎ থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এটাকে আমরা বলি হচ্ছে হ্যাটারোস্ফিয়ার। তো হ্যাটারোস্ফিয়ারে কিছু আছে মুখ্য উপাদান, কিছু আছে গৌণ উপাদান। তো মুখ্য উপাদান কোনগুলো, এই যে সোডিয়াম, অক্সিজেন, হ্যাঁ, ওজোন, তারপরে হচ্ছে সরি অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন এবং হিলিয়াম, এগুলো হচ্ছে মুখ্য উপাদান। তাহলে গৌণ উপাদান কোনগুলো হবে, এইগুলোর সাথে একটা করে প্লাস লাগাই দিবেন, তাহলে যা হবে সবগুলো কি হবে, গৌণ উপাদান। এখন আসেন হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে থাকে হচ্ছে ওই যে 3টা, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। যদি এখানে কার্বন ডাই অক্সাইডের কথা তেমন একটা লেখা নাই। তো এছাড়া আরো থাকে, যেমন আর্গনও থাকতে পারে। হ্যাঁ, তো আমরা এটাকে চাইলে এইভাবে মনে রাখতে পারি যে কার অন, তাই না? এখানে ন দিয়ে নাইট্রোজেন, অ দিয়ে অক্সিজেন, আর দিয়ে আর্গন, ক দিয়ে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আসেন, এই তো একই জিনিস, এখানে তাপমাত্রা কোনটা থেকে কমে কোনটা থেকে বাড়ে, মোটামুটি এই আগের গুলো না পড়লো এটা পড়াই লাগবে, কিছু করার নেই। আর ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, আর এখানে এই যে সংযুক্তির কথা যেটা বারবার বলতেছি, এই যে এখানে সেই সংযুক্তিটা দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটু নিচের দিকে নামি। এই যে দেখেন, আপনাদের কালো বক্সে একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, মনে করেন যে এইখান থেকে আপনাকে বললো যে একটা কোশ্চেন করো। হ্যাঁ, মোটামুটি মানের একটা কোশ্চেন করো। আপনি কিন্তু এমন কোশ্চেন করবেন না যে আচ্ছা এখানে হচ্ছে যে আপনি কোশ্চেন করলেন এরকম যে মেসোস্ফিয়ারের টেম্পারেচার কত, এই কোশ্চেনটা কেমন দেখায়। আর এইখানে যে কোশ্চেনটা দেখেন, এই যে নিচে এমসিকিউ বক্সে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কেমন দেখায়, জাস্ট আপনার কাছে কি মনে হয় প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা কোন মণ্ডলে কোন স্তরে হয়? হ্যাঁ, তো এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন আমাদের কাছে এখন মনে হচ্ছে, কিন্তু আপনি যখন 4-5টা লেকচার শেষে আবার এই কোশ্চেনটা যখন পড়তে যাবেন, তখন আপনি একটু ভয় পেয়ে যাবেন যে আসলে কি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে স্ট্যান্ডার্ড কোশ্চেন এক জিনিস, কঠিন কোশ্চেন এক জিনিস, আর সহজ কোশ্চেন এক জিনিস, এগুলো আগে বুঝতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম কোশ্চেনই হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো এই কারণে আমাদেরকে পড়তে হবে কম, পারতে হবে বেশি। তো কিভাবে, আপনি যখন বেশি পড়বেন তখন আপনার ভুল করার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি সব ইনফরমেশন একসাথে মনে রাখতে পারবেন না। এইটা আসলে খুবই কঠিন একটা টাস্ক, কারণ আমাদের হিউম্যান ব্রেন কিন্তু হচ্ছে সবকিছু সব ইনফরমেশন একসাথে মনে রাখতে পারে না। তার কাজই হচ্ছে যে কিছু ইনফরমেশন ডিলিট করে দিয়ে নতুন ইনফরমেশন আমদানি করা, এটাই তার কাজ। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে পরিশ্রমটা কম করব, কিন্তু কম মানে এই না যে আপনাকে যা দাগায় দেওয়া হয়েছে আপনি সেইগুলা থেকেও আরো কাটছাট করে আরো দাগায়, নিজে দাগায় আরো সুন্দর করে একদম কমায় কমায় পড়বেন, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম ঘটে যাবে। এগুলো তো পড়তেই হবে, সাথে যদি আপনার মেধা খুবই ভালো থাকে, আপনি এগুলো একদম পুরো ঠোঁটস্থ মুখস্থ, তাহলে সেক্ষেত্রে আপনি সামনের দিকে আগান, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যাই হোক, ওজনের কাজ কি এগুলার আমরা সবাই পারি। হ্যাঁ, এগুলা নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, তো এখন আসেন, ট্রপোস্ফিয়ারে ওজোন বায়ু দূষক রূপে গ্রিন হাউসের কাজ করে, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এখন এইখান থেকে অনেক ঝামেলা হয়, যেমন অনেক সময় প্রশ্ন আসে যে কোনটার কারণে
কোনটার কারণে হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট হয়। হ্যাঁ, আর আরেকটা কোশ্চেন হয় যে গ্রিন হাউস তৈরিতে কোন গ্যাসের প্রভাব বেশি। তো আমরা একটু কনফিউজ থাকি যে সিএফসি দাগাবো না কার্বন ডাই অক্সাইড দাগাবো। মাথায় নিয়েন যে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ গ্রিন হাউস ইফেক্টের ক্ষেত্রে 50%, অলমোস্ট 50%। সেখানে সিএফসি এইটা মাত্র 27% বা আরো কম। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে সিএফসিটা কি আসলে? সিএফসিটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, মানে এটা গ্রিন হাউস মানে গ্যাস হিসেবে এটা অনেক বেশি ক্ষতি করে। কিন্তু দায়ী কোনটা? দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সবচেয়ে বেশি দায়ী 50%, আর সেখানে সিএফসি দায়ী হচ্ছে 27%, যেহেতু এটা পরিমাণও কম। কিন্তু ক্ষতিকর যদি বলে তখন আপনাকে দাগাইতে হবে সবচেয়ে ক্ষতিকর সিএফসি। কার্বন ডাই অক্সাইড সবচেয়ে ক্ষতিকর না, কিন্তু কার্বন ডাই অক্সাইড 50% দায়ী। এই দুইটা জিনিস নিয়ে আপনারা বহুত ভুল করেন, এটা যাতে ভুল না হয়, কনফিউশন যাতে না হয় সেজন্য এটা বলা। আচ্ছা, তো এখন আসেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সৃষ্টিতে আমাদের 4টা কন্ডিশন দরকার, তাই না? তো এইটা আমরা কেমনে মনে রাখবো? ওই সেই বাতাসের সমতা, তাই না? তো বাতাসের সমতা দিয়ে কি বোঝাচ্ছে? একটা হচ্ছে বায়ুর ঘনত্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে চাপ সমতা, সরি, ত দিয়ে হচ্ছে তাপমাত্রা, চ দিয়ে চাপ, আর হচ্ছে সামুদ্রিক জলে জলীয় বাষ্পের অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে যে বডি হচ্ছে বায়ুর ঘনত্ব। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে 4টা প্রভাব, এই 4টা প্রভাব আপনাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এখন আসেন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমুদ্রের বায়ুমণ্ডলের নিম্নচাপ সৃষ্টি। হ্যাঁ, এটা এখানে ওরা এভাবে দাগায় নাই, এটা দাগায় নিবেন। আর উচ্চ তাপমাত্রা। আচ্ছা, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এটা মাথায় রাখতে হবে। এবং সাইক্লোন, সাইক্লোন তৈরি করতে সাগরের তাপমাত্রা কত হয়, এই জিনিসটা আপনারা প্রায়শই ভুল করে চলে আসেন। দেখেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা মোটামুটি নর্মাল। তো অনেকেই আবার চিন্তা করে 27, তো এটা তো নর্মাল, এটার জন্য আর কি হবে। কিন্তু সমুদ্রে 27 মানে কিন্তু অনেক। হ্যাঁ, এটা আগে বুঝতে হবে। তো এই কারণে অনেক সময় দাগাই দিয়ে আসেন 80 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আসলে ঘটনাটা কি? 80 ডিগ্রি সেলসিয়াস না 80 ডিগ্রি ফারেনহাইট, এই এককগুলো আমরা বারে বার ভুল করে থাকি। এই জিনিসগুলো একটু মাথায় নিতে হবে। তারপরে অক্ষাংশটা চাইলে পড়তে পারেন, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট নয়। কেমন? ওকে, সো আমরা এরপরে চলে যাই হচ্ছে, আচ্ছা, সাইক্লোনের গতিতে। তো সাইক্লোনের গতি দেখেন কত হইতে পারে। সাইক্লোনের গতি কিন্তু খুবই কম, খুব বেশি না, মাত্র 43 কিলোমিটার পার আওয়ার বা 40 মাইল। আচ্ছা, নর্মালি তো একটা বাইকের স্পিড হচ্ছে দেখা যায় যে 60 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই বাতাসে কি হয়? হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে সাইক্লোনের গতি হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এইটা যে সবসময় এই গতিতে থাকবে তা না, এই গতিটা হচ্ছে সর্বনিম্ন গতি। সর্বোচ্চ গতি অনেক বেশি হতে পারে। যেমন আমাদের দেশে যখন একটা প্লবনকারী সাইক্লোন আঘাত হানে 1991 সালে, যখন আসলে আমাদের কারো জন্ম হয় নাই, হয়তো আমাদের বাবা মার জন্ম হয়েছে, সেই সময়ের গতি ছিল হচ্ছে 235 কিলোমিটার। ঠিক আছে, তো বুঝতেছেন যে 4-5 গুণ, মানে সর্বনিম্নের কথা এখানে বলছে। আচ্ছা, তো এইখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এইগুলো আপনাদের পড়ার কোনোই দরকার নাই। তবে যারা বেশি পড়ে চান্স পাইতে চান তারা পড়বেন, কোনো সমস্যা নেই। এখন আসেন এখানে এই যে 1.2.1, এখানে তো আমরা একটা মানে সূত্র জানতাম, সেটা হচ্ছে আগে চাপ সমতা, আপনাদের মনে থাকার কথা। তো এটা দিয়ে আমরা হচ্ছে ইজিলি মনে রাখতে পারি যে এখানে কি বলছে। আ দিয়ে আকার আকৃতি আয়তনের কথা বলছে, গ দিয়ে গ্যাসের ঘনত্ব, চাপ দিয়ে তো চাপ সংকোচন, তাপ দিয়ে হচ্ছে, তা দিয়ে বোঝানো হচ্ছে তাপমাত্রায় আয়তন, আর স দিয়ে বোঝানো হয়েছে সমসত্র মিশ্রণের ক্ষমতা, তাই না? আচ্ছা, তো এই যে সহজ সহজ জিনিসগুলো, এগুলো হচ্ছে যে আপনারা কষ্ট করে মনে রাখবেন। এখন আসেন গ্যাস সমূহ। তো কোনগুলো সাধারণ গ্যাস, কোনগুলো নোবেল গ্যাস, এগুলো তো আপনারা চিনেন। হ্যাঁ, তো যা সাধারণ গ্যাস হচ্ছে এগুলো, যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এগুলোকে আমরা বলি নোবেল গ্যাস। এগুলো আরো আছে, এগুলো আপনারা কষ্ট করে পড়ে নেবেন। তো এখন বলছে যে বাস্তব গ্যাস সমূহ সাধারণ তাপমাত্রা এবং চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা
চলে আসি আয়তনে। আয়তনের এই যে এককগুলো এগুলো নিয়ে হচ্ছে সেই মানে সেই ক্লাস 8 থেকে পড়ে আসছেন, সো এইগুলো নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই। তারপরে হচ্ছে আপনারা যদি মানে এগুলো না পেরে থাকেন তাহলে এগুলো শিখে নেবেন। যেমন অনেকেই দেখা যায় যে এটিএম টেটিএম এগুলো পারে না। তো এখন দেখেন এক এটিএম সমান হচ্ছে 76 বা 760 মিলিমিটার এসজি, আমরা সবাই এটা অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে এটা। আর এই যে 101/325 চাপ, বা এটাকে ওরা লিখছে হচ্ছে 101.325 কিলো পাস্কেল। তো আপনারা এটা 101/325 যদি মনে রাখেন তাহলে আর এই বাকিগুলো মনে রাখা দরকার নাই। আর হচ্ছে এখানে 1 বার, এটা মনে রাখলেও হচ্ছে। তো মোটামুটি এখান থেকে এটিএমটা আমরা একটু মনে রাখতে হবে আমাদের, কারণ পরবর্তীতে আমাদের বেশ কিছু কোশ্চেনের ক্ষেত্রে এটা দরকার হবে। আচ্ছা, এরপরে আসেন এই যে কক্ষ তাপমাত্রা বলতে কত বোঝায়। আমরা জানি 25 ডিগ্রি, কিন্তু স্যাররা যেটা করে 298 কেলভিন দেয় ম্যাক্সিমাম সময়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে কোনটা, এটা কি কি এককে আছে, কেলভিন এককে আছে না এই এককে আছে না ওই এককে আছে, এটা খেয়াল করে অ্যান্সার করতে হবে। এখানে আছে এসটিপি এবং এসএটিপি। তো এসটিপি তে কি হয় এটা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ, তো সেখানে 1 ATM চাপ থাকবে 101/325 পাস্কেল। আর আয়তনটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা জানি 22.414। আর এসিটিপির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, এখানে হচ্ছে 25 ডিগ্রি রুম টেম্পারেচার, এবং যে চাপটা থাকবে সেই চাপটা কিন্তু একটু বেশি থাকবে তুলনামূলকভাবে, 100 কিলো পাস্কেল, সরি একটু কম থাকবে আর কি। আর আয়তনটা হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। আর আমরা আরেকটা জানি সেটা হচ্ছে এনটিপি, তাই না? আচ্ছা, তো আমরা বলছিলাম এইখানে মিল থাকবে হচ্ছে এইটার প্রেসারের সাথে এইটার প্রেসারের মিল থাকবে, আর এইটার টেম্পারেচারের সাথে এসএটিপির টেম্পারেচার মিল থাকবে। এই দুইটাই হচ্ছে সম্পর্ক, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এখন আসেন এই যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এইগুলা থেকে আপনারা কি করবেন। তো বেসিকলি এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সূত্রগুলা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে সূত্রগুলা যদি ম্যাথ আসে একদম ডিরেক্ট একটা সূত্র দিয়ে ম্যাথ আসবে, মানে 3-4টা সূত্র মিলায় কোনো ম্যাথ আসবে না। তো সেক্ষেত্রে যা সূত্রগুলো আমরা মুখস্থ করব, যে এখান থেকে যে বয়েলের সূত্রতে কি সমান, চার্লসের সূত্রতে কি সমান, এই যে জিনিসগুলো যদি মোটামুটি জানি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর বাদ বাকি হচ্ছে সব সেম সূত্রগুলো। তো এই সূত্র নিয়ে আমরা আর বেশি ঘাটাবো না। তো এই হচ্ছে একটা সূত্র। তো এখন আসি এখান থেকে যে লেখচিত্র, এই লেখচিত্র থেকে বেশ কিছু কোশ্চেন হয়। হ্যাঁ, যেমন বয়েলের সূত্রের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে পিভি, তার মানে কি এটা হচ্ছে টেম্পারেচারটা ইকুয়াল, তাই না? ইকুয়াল বলেই তো সমীকরণে আসে নাই। তো ইকুয়াল হওয়ার কারণে আমরা বলতে পারি যেখানে তাপমাত্রা সমান, তার মানে কি আইসোথার্ম বা সমতাপীয় রেখা আমরা পাবো। ঠিক আছে, আইসোথার্ম মানেই তো হচ্ছে সম উষ্ণ লেখ বা এখানে লেখছে সমতাপ রেখ। আচ্ছা, সমতাপীয় রেখাও তোমরা বলতে পারো, এটা ভালো শোনায় আর কি। এখন আসি এখানে যে হচ্ছে যে তোমার লেখচিত্রের আকৃতিটা কেমন হবে এইটা নিয়ে অনেক ঝামেলা। প্রথমত এখানে দেওয়া আছে কি অধিবৃত্ত, কিন্তু আবার এখানে লেখা আছে হাইপারবোলিক। কিন্তু আমরা যখন ফিজিক্স পড়ছি তখন তো আমরা আবার ওখানে পড়ছিলাম প্যারাবোলা, তাইলে এইখানে আবার এটা কি লেখলো? তো ওই যে ব্যাপারটা হচ্ছে আসলে অধিবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মানে একটু কোনো কোনো বইতে বেশি লেখছে, কোনো কোনো বইতে ভুল লেখছে। তো ওইটা বললাম, ওই যে আমি যদি কোনো শিক্ষামন্ত্রী হই তাহলে এটা আমি চেঞ্জ করে দিব। সো আপাতত হচ্ছে তোমরা এটা কষ্ট স্বীকার করে পড়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা, তো গ্যাসের বেলায় কি হয়, বয়েলের সূত্র উচ্চ তাপমাত্রায় উতা কচা, নিম্ন তাপমাত্রায় বিশেষভাবে প্রযোজ্য। কোথায় কখন প্রযোজ্য এইটা থেকে কোশ্চেন আসতে পারে, উতা কচা, তাই না? উচ্চ তাপমাত্রা কম চাপের ক্ষেত্রে প্রযোজ্য, এই জিনিসটা পড়তে হবে আমাদের বা মনে রাখতে হবে। এখন আসি আমরা এখানে এই যে দেখেন এই ম্যাথ গুলো কত সহজ ম্যাথ না? যদি আপনাদের কোশ্চেন আসে এই টাইপের সহজ ম্যাথ থেকে কোশ্চেন আসতে পারবে যদি এই অধ্যায় থেকে ম্যাথ আসে। যদি নর্মালি এখন ম্যাথ তেমন একটা আসে না। তো কিন্তু আমাদের কিন্তু সূত্র এবং একক গুলো অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, এখানে কোনো ছাড় নাই। আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে যাই। চার্লসের সূত্র, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে সমতাপীয় রেখা। চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হবে, এটা হবে এখানে তাহলে কি সমান থাকবে, এখানে দেখো
এখানে হচ্ছে সম চাপ, মানে এখানে চাপটা থাকবে সমান, আগেরটা ছিল চাপ, সরি, আগেরটা ছিল তাপমাত্রা সমান, এখানে থাকবে হচ্ছে চাপ সমান। সর্বনিম্ন তাপমাত্রা কত? 0 কেলভিন। 0 কেলভিন মানে পরম শূন্য তাপমাত্রা কত? দেখো এখানে দেখো লেখা আছে 273.15, এটা হচ্ছে এক্সাক্ট মান, একদম অ্যাকুরেট মান। হ্যাঁ, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এর পরে আর নামা সম্ভব হয় নাই। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মাথায় রাখেন, এই জিনিসটা অনেক সময় আমাদের ভুল হয়, এটা যাতে ভুল না হয়, কেমন? আচ্ছা, এবার আসি আমরা চার্লসের সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এই সমীকরণটা হচ্ছে সমচাপীয় রেখা, তাই এটাকে আমরা বলতেছি আইসোবার। আমরা জানি যে চাপের এক 1 বার, খেলা আছে লাস্টে 1 ATM সমান 1 বার। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে সমচাপীয় রেখা। আচ্ছা, তো এতটুকুন এখান থেকে জানলেই হচ্ছে। এবার আমরা চলে আসি হচ্ছে প্রয়োগ। তো এই যে এখান থেকে দুই একটা ম্যাথ করে নিবেন, খুবই সহজ টাইপের ম্যাথ, মানে একদম সূত্র বসাইলেই হয়ে যাচ্ছে এই টাইপের ম্যাথ। আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে যাই। গ্যালুসেকের চাপের সূত্র। আচ্ছা আচ্ছা, গ্যালুসেকের সূত্রের ক্ষেত্রে দেখেন তাহলে কোনটা সমান? এটা হচ্ছে আয়তনটা সমান, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সম আয়তনীয় লেক। সম আয়তনীয় লেককে আমরা ইংলিশে কি বলি? আইসো কোর বলি। সো মোটামুটি এখান থেকে এই জিনিসগুলো জানলে আমাদের হয়ে যাচ্ছে। এখান থেকে কোশ্চেন গুলো এইভাবেই আসে। যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে তাহলে আসবে লেকটা কেমন। হ্যাঁ, এটা আসলে প্রথমটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরল সূত্র, তাই না? অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে আমরা কি বুঝি? 6.023 × 10⁻23 টি অণু, পরমাণু, আয়ন যা কিছু হয় সবগুলো কি এসটিপি। আর এই এসটিপি, এসএটিপি, স্টার জলসা, এগুলো কিন্তু আমরা বহুতবার পড়ছি, তো এইগুলো আর নতুন করে আর পড়ার কিছু দেখতেছি না। তো আমরা পরে চলে যাই, দেখি পরে কি আছে। বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। সমন্বয় করলে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি, পিভি ইকুয়াল টু আর টি বা এনআরটি। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ, তাই না? এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আচ্ছা, তো এখন এইটা আমার কি কাজে লাগবে? দেখো এখান থেকে আর এর বিভিন্ন মান আছে, আর এর মোট 5টা মান দেওয়া আছে। এই 5টা মান বিভিন্ন এককে দেওয়া আছে, আমাদের কষ্ট স্বীকার সত্ত্বেও এই মানগুলো মুখস্থ করতে হবে এবং এখানে কোনো ছাড় নেই। আচ্ছা, তো এই মানটা কষ্ট করে মুখস্থ করবেন, এটা এতটুকু মুখস্থ করলেই হবে। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এসআই এককে এই মানটা অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, 8.3148 জুল পার মোল পার কেলভিন। আর সিজিএস এককে মানটা কত? সিজিএস এককে ওই একই মান, কিন্তু এটার সাথে গুণ হবে 10⁸ আর। কারণ কি? আমরা জানি যে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর। আপনাদের মনে থাকার কথা, এই মানটার বাদ বাকি দেখেন একটা ক্যালোরিফিলিক মান আছে এবং একটা ইঞ্জিনিয়ারিং মান আছে। আপনারা যদি চান ইঞ্জিনিয়ারিং মানটা বাদ দিতে পারেন, বাট ক্যালোরিক মানটা বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন বোলজম্যান ধ্রুবকের মান। বোলজম্যান ধ্রুবকের মানটা আপনাদের মুখস্থ করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা মান। 1.36 10⁻24 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন। এই যে মানগুলো, এইগুলা কিন্তু মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন হবে। আর যদি ধরেন যে মেডিকেলে আল্লাহ না করুক নাও আসে, তাহলে আপনার হচ্ছে রেটিনায় আসবে। সো পড়তেই হবে, কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে আপনাদের যে কথা যে অনেক কিছু তো থাকে, যেমন এই যে এতগুলো পেজ দাগানো নাই, তাহলে একটা দুইটা লাইন দাগানো, সেটা কেন বাদ দিবেন, তাই না? তো এই কারণে আমাদের পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। তবে আমরা কম পড়বো, কিন্তু যেটা পড়তেছি সেটাই বেশি বেশি পড়বো, এটাই আর কি। কারণ হচ্ছে আমরা আমাদের জীবন এবং যৌবন যদি স্যাক্রিফাইস এখন না করি, তাহলে যেটা করতে হবে যে আমরা যখন মেডিকেলে চান্স পাবো না, তখন কিন্তু স্যাক্রিফাইসটা আলটিমেটলি করতেই হচ্ছে। সো আমরা যদি এখন করি, আমাদের অনেক বেনিফিটের মধ্যে একটা হচ্ছে, আমি যদি মেডিকেলে চান্স পেয়ে যাই আল্লাহ আল্লাহ করে, তাহলে ঘটনাটা কি ঘটবে? যে আমি তো হচ্ছে এটা C1 ক্লাসে বলছি যে মানে ঘটনাটা হচ্ছে অনেক বিশাল। তখন দেখা যাবে যে এক একজনের ডিমান্ড হয়ে যাবে অনেক বেশি, কারণ বর্তমান সময়ে তো। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে না যাই, আমাদের লেকচারটা শেষ করি, আমাদের বেশি সময় নেই। হ্যাঁ, গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র। তো এখানে দেখেন সহজ একটা সরল সমীকরণ, 1 + 2 + 3। এই সমীকরণটা জাস্ট মনে রাখবেন, তাহলেই হবে।
ডালটনের সহজ সূত্র, বাট এই সহজ সূত্রটা তিনি যতটা সহজভাবে তোমরা ভাবতেছো দিছে ততটা সহজ না। সূত্রটা অনেক কঠিন, পিছনে অনেক গল্প আছে, যদিও এখন আসলে গল্প করার মতো তেমন একটা সময় নেই আমাদের হাতে। তো আমরা জেনে রাখি যে সূত্রটা কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরবর্তী টপিকসে। হ্যাঁ, এই যে এবার আসো গ্রাহামের সূত্র, গ্যাসের ব্যাপন এবং অনুব্যাপন। এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসে, তো এটা আমরা পড়বো হচ্ছে ডিরেক্ট পার্থক্য থেকে, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাপন কি জিনিস আমরা সবাই জানি, যে একটা উচ্চ ঘনত্বের মাধ্যম থেকে ধীরে 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 সেটা হচ্ছে যে গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম, কঠিন মাধ্যমে, যে কোনো মাধ্যমে সেটা ছড়াই যাইতে পারে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা ধীরে ধীরে ছড়া যায়। কিন্তু নিঃসরণটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, এটা হচ্ছে একটা ক্ষুদ্র সরু ছিদ্র দিয়ে আমি হচ্ছে প্রেসার দিয়ে বাহিরে বের করব। এই যে ঘটনাটা, এইটাকে বলা হয় অনুব্যাপন। তো দুইটা কিন্তু এক জিনিস না, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে মোটামুটি ভাবে আমরা বলতে পারি যান্ত্রিক, বা যেটা আমরা সজোরে ছিদ্র দিয়ে বের করব, কারণ উচ্চ চাপ থাকবে সেখানে। হ্যাঁ, তো এটার একটা উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণটা দেখো এখানেও দেওয়া আছে, যে চাকার টিউবের যে ছিদ্র, দেখবা যে রাস্তায় যখন কোনো রিক্সার চাকা বা ট্রাকের চাকা বা গাড়ির চাকা বাস্ট হয়, কি হয়, বিকট একটা আওয়াজ হয়, মনে হয় যে কেউ যেন বোমা টোমা মারছে বা ককটেল বোমা টোমা মারছে। তো এই ঘটনাটা হয়তো যখন আমরা হচ্ছে যে কলেজে যাইতাম, তখন হচ্ছে প্রচুর পরিমাণে দেশে হরতাল হইতো, জ্বালাও পোড়া হইতো। তো এখন ঘটনাটা কি ঘটতো, দেখা যাইতো যে মাঝে মাঝে যখন রিক্সার চাকা বাস্ট হইতো, সবাই হচ্ছে মাথা ঢাকা দিতাম, কারণ জানলা দিয়ে গ্লাস এসে যদি গায়ে পড়ে তাহলে তো কেটে যাবে গা। তো এই যে ব্যাপারগুলা, মানে একটা আতঙ্কের মধ্যে থাকতাম। তো তখন যখন চাকা বা হচ্ছে যে কোন চাকা টাকা বাস্ট হইতো রাস্তায়, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হইতো। আচ্ছা, তো যাই হোক, আর ফুলের যে সুগন্ধ, হ্যাঁ, মনে করো যে বেলি ফুলের যে সুগন্ধটা পাওয়া যায়, যাদের বাসায় বেলি ফুল গাছ আছে দেখবা যে ভালো একটা ঘ্রাণ পাওয়া যায়, মিষ্টি একটা ঘ্রাণ। আবার মনে করো যে দুর্গন্ধ, হাইড্রোজেন সালফাইডের যে দুর্গন্ধ, একটা পচা মাছের মতো একটা গন্ধ পাওয়া যায়। এই গন্ধগুলো ধীরে ধীরে স্থানান্তরিত হয়। তো আমরা এই পার্থক্যটা যদি পড়ি, তাহলে এই আমাদের হচ্ছে কষ্ট করে আর ভিতরের ডিটেলস কোনো কিছু পড়তে হবে না। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এই যে ব্যাপন হারের ক্ষেত্রে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। আমাদের বইতে তিনটা ইকুয়েশন দেওয়া, কিন্তু আমাদের এর বাহিরেও আরো কিছু একটা ইকুয়েশন লাগবে। আমি এটা এখানে পাশে অ্যাড করে দেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। টেম্পারেচার, দেখো একটা জিনিস, যে ব্যাপনের হার R1/R2, কিন্তু এখানে বাদ বাকি যা কিছু আছে এম এর জন্য, বা এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে একটু নিচে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখো R1/R2 ইকুয়াল টু √/D2/dm, √M2/M1। কিন্তু এখানে আমরা হচ্ছে এটাকে লিখতে পারি হচ্ছে আরো একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম। দেখো এই ডি বা এম, হ্যাঁ, এগুলা কি, এগুলা সবগুলাই হচ্ছে আণবিক ভর বা বাষ্প ঘনত্ব, এগুলা সবগুলো নিজেদের মধ্যে কিন্তু একই রকম। কিন্তু এই R1 এর সবগুলাই হচ্ছে ব্যস্তানুপাতিক। এই জিনিসটা একটু কষ্ট করে মাথায় রাখো, তাহলে আর তোমাদের ভুল হবে না, এটাই আর কি। R1 প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে ব্যস্তানুপাতিক, কিন্তু এই নিজেরা প্রত্যেকে আবার কি নিজেদের মধ্যে কিন্তু সমানুপাতিক, তাই না? আচ্ছা, আর একটা জিনিস কি আমরা বলতে কি ভুলে গেছিলাম, যে বাষ্প ঘনত্ব আণবিক ভরের দ্বিগুণ। ও, এটা তো আমরা পড়ে আসছিলাম পরিমাণগত রসায়নে, তাই এটা আর বলা হয়নি এখানে। আচ্ছা, তো গ্যাসের মোলার ভর, গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা, চাপ, অনুব্যাপন, এগুলার ক্ষেত্রে সূক্ষ্ম ছিদ্রের আকার, গ্যাসের অণুর আকার, এগুলার উপরে হচ্ছে ব্যাপনের হার নির্ভর করে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য যে আমরা একটা জিনিস মনে রেখেছিলাম, তোমাদের সবার মনে হয় লেখা আছে বইতে, যে ভারত মোগলের চাপে তাপমাত্রা আনে। ভারত মোগলের চাপে তাপমাত্রা আনে, তাই না? তো ভারত মোগলের চাপে বলতে এখানে মোলার ভর বড় বোঝানো হয়েছে,
তারপরে চাপ এবং তাপমাত্রা দিয়ে তো চাপ তাপ বোঝানো হয়েছে, অনুব্যাপন দিয়ে হচ্ছে এটা বোঝানো হয়েছে। সো ব্যাপনের হার কিসের কিসের উপর নির্ভর করে, আমরা এটা মনে রাখবো হচ্ছে ভারত মোগলের চাপে তাপমাত্রা আনে, এটা দিয়ে। কেমন কেমন আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে চলে আসি, দেখি এখানে কি বলছে। গ্রাহামের ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ, এখানে মোটামুটি অল্প কয়েকটা প্রয়োগ দেওয়া আছে, এগুলো একটা আমাদের জেনে রাখতে হবে। তো এগুলো আমরা মুখস্থ করব। কয়লা খনিতে আধুনিক প্রেরণ প্রক্রিয়া হয় আইসোটোপ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন হইলে এখান থেকে কোশ্চেন হয়, আইসোটোপের পৃথকীকরণের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও কয়লার খনিতে মিথেন উৎপাদনের ক্ষেত্রে এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এছাড়াও দেখো এখানে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের কথা বলছে, যে ইউরেনিয়াম 235 পারমাণবিক ভর বিশিষ্ট, পারমাণবিক ভর বিশিষ্ট যে ইয়া আছে, এটাকে আমরা ব্যবহার করি পারমাণবিক বোমা তৈরির জন্য। এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি হিসেবেও এটা ব্যবহার করা হয়, 235 ইউরেনিয়াম। আচ্ছা, সো যাই হোক, এটা আপনারা মুখস্থ করবেন, খুবই ইম্পর্টেন্ট। মানে এই অধ্যায়ে দেখেন আপনাদের কিন্তু এমনিতেই হচ্ছে অনেক কম দাগায় দেওয়া হয়, মানে তুলনামূলকভাবে অনেক কম দাগায় দেওয়া হয়। তো এটা দাগায় দেওয়ার উদ্দেশ্য, এত কম দাগায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে পড়তে হবে বেশি। মানে যেটা দাগায় দেওয়া হয় সেটা অবশ্যই ভুল করা যাবে না। আপনারা যেগুলো দাগায় দেওয়া হয় না, কিন্তু সেখান থেকে 5% কোশ্চেন আসতেই পারে, তো সেক্ষেত্রে সেগুলো যদি ভুল করেন কোনো সমস্যা নাই, কারণ ওগুলো আরো অনেকেই ভুল করবে। আমরা যখন কোচিং করছি, আমার অনেক ফ্রেন্ডরা ছিল, তারা আমার থেকে অনেক অনেক বেশি পড়ছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি একই রকম নাম্বার পাইছে আমরা সবাই। তো এখন ব্যাপারটা হচ্ছে এটাই, আপনি যদি কম পড়ে বেশি নাম্বার পান, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেটুকুন পড়তেছেন সেটা যাতে ভুল না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক 1.5-এ আসেন। দেখেন এখানে স্বীকার্যর কয়েকটা কথা বলছে, স্বীকার্যগুলো কি কি এগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে যে এই যে জিনিসগুলো, এগুলো একটু মুখস্থ করে নেবেন। এরপরে আসেন নিচের দিকে যাই আমরা। এখান থেকে যে ইকুয়েশন গুলো, আরএমএস বেগ নির্ণয় করার সূত্র, হ্যাঁ, এই যে সমীকরণগুলো, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। তবে একটা ব্যাপার হচ্ছে, এই টাইপের যে ম্যাথ গুলো, সেগুলো আসার সম্ভাবনা তেমন একটা নেই, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। তবে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। কেমন আচ্ছা, এখন আসি আদর্শ গ্যাস কোনগুলো, সেগুলোর কাজ কি, তারা কি কি করে, সেগুলো এখানে সব ডিটেলস ওরা বলে দিছে। তো এগুলা হচ্ছে আমাদের একটু রিডিং পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। কেমন আচ্ছা, আচ্ছা এখন আসি আমরা যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিছু পার্থক্য। আদর্শ গ্যাস বলে আসলে তেমন কিছু হয় না, এটা জাস্ট একটা কল্পনা, এটা আমরা জাস্ট ধরে নেই, কিন্তু আসলে কোনো গ্যাসই আসলে কি আদর্শ গ্যাস না, সবগুলোই বেসিকলি বাস্তব গ্যাসের মতো আচরণ করে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কোনটা মানে কোনটা মানে না, এই যে জিনিসগুলো, এগুলো আপনারা একটু রিডিং পড়বেন, তাহলে পড়ে যাবেন। এখান থেকে আসলে বোঝানোর ও বলার মতো কিছু নেই। আচ্ছা, তারপরে এই অ্যামাগা বক্র, অ্যামাগা বক্রটা থেকে কোশ্চেন আসতে পারে যে কোনটা হচ্ছে যে কোনগুলো আচরণ কেমন। এখান থেকে আমরা হচ্ছে এই যে তিনটা নিয়ে বেশি কোশ্চেন বেশি হয়, যে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটা থেকে বেশি কোশ্চেন হয়। তো নর্মালি হচ্ছে যে হিলিয়ামটা যে ডিরেক্ট যায়, এইটা হচ্ছে যে সবসময় আসে, যেটা মোটামুটি ভাবে কিছুটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। হ্যাঁ, এই টাইপের এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর এমনি হচ্ছে যে দেখেন ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন, আর এই সোডিয়াম, সরি, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু ব্যতিক্রম। মানে হিলিয়াম এক ধরনের রেখা দেয় এবং অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড আরেক ধরনের রেখা দেয়। তো এই যে দুইটার আচরণ বা সিদ্ধান্ত, এগুলো আমাদেরকে জানতে হবে, মানে কোনটা ব্যতিক্রম আর কোনটা কি, এটা আর কি। ওকে, আমরা এবার চলে আসি হচ্ছে, হ্যাঁ, গ্যাস সিলিন্ডার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে বলেছিলাম যে কোশ্চেন আসলে কোথা থেকে কোশ্চেন হবে, উদাহরণ, এই জিনিসটা মাথায় রাখবেন।
তো এখন দেখেন এখানে বলছে যে এলপিজি, হ্যাঁ, এই যে গ্যাসগুলো সিএনজি, তারপর এই যে এইখানে বেশ কিছু পার্থক্য আছে, এখানে বেশ কিছু উদাহরণও আছে, সেগুলো থেকে কোশ্চেন আসবে। যেমন আমরা রান্নার চুলিতে যে গ্যাসগুলো ব্যবহার করি সেটাকে বলা হয় এলপি গ্যাস, হ্যাঁ, বা শর্ট করে যদি আমরা বলি এলপিজি। তো এই এলপিজিতে কি থাকে? পেট্রোলিয়াম থাকে। তো পেট্রোলিয়ামের মধ্যে যে দুটো উপাদান থাকে সেটার অনুপাত থেকে একটা কোর্স অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু চলে এসেছে। সো কি কি, একটা হচ্ছে প্রোপেন আর একটা হচ্ছে বিউটেন। সো এই যে জিনিসটা, এটার পার্সেন্টেজ সহকারে আপনাকে জানতে হবে। তারপর সিএনজি, সিএনজি গ্যাসের ক্ষেত্রে এখানে সংকোচিত প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ 95 থেকে 99% মিথেন, সবচেয়ে বেশি থাকে সিএনজি গ্যাসের মধ্যে মিথেন। এছাড়া আরো যেগুলো থাকে সেগুলো না মুখস্থ করলেও চলবে, বাট মিথেনেরটা আপনাকে জানতে হবে। তারপরে স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কি হয়, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে পরিবেশ বান্ধব কিনা, এই টাইপের কোশ্চেন গুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে, বা কোশ্চেন হলে এখান থেকেই হবে, সহজ কথা। আচ্ছা, এরপরে আসতেছে এলপিজি এবং এলএনজি, দুইটা গ্যাসের মধ্যে ন্যূনতম একটা মানে খুব অল্প পরিমাণে একটা পার্থক্য আছে, তো এখান থেকে কোশ্চেন হয়। তো এলপিজি তো বললাম যে এটাতে হচ্ছে বিউটেন এবং হচ্ছে যে ইয়া থাকে, তো এতটুকুন। এরপরে এখানে হচ্ছে এই যে ভর্তি করার সময় কি কি মিশিয়ে দেওয়া হয় সেগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। আর ক্যালোরিফিলিক মান, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই ক্যালোরিফিলিক মান। এটা হচ্ছে 94,000 কিলো জুল পার মিটার কিউব। হ্যাঁ, তো এটি একটি কি দেখেন এখানে লেখা আছে ক্লিন ফুয়েল, কারণ এটি দহনে সাধারণ জ্বালানির মতো ধোঁয়া, কার্বনের গুঁড়া বা ছাই তৈরি করে না। তো এই কারণে রান্নার ক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করা হয়। তো কিন্তু এখান থেকে ঘটনা কিছু ঘটায়, সে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত করে, যেটা ক্ষতিকর। আর এলএনজি গ্যাসের ক্ষেত্রে দেখেন এখানে বলছে যে এলএনজি গ্যাসটা অনেকটা সিএনজি গ্যাসের মতোই, এটার ক্যালোরিফিলিক মান এটার কাছাকাছি। তো কাছাকাছি হইলে এটার মান কত? সিএনজি গ্যাসের ক্যালোরিফিলিক মান যেমন 38,000 কিলোজুল পার এটা, আর তেমনি ভাবে এই গ্যাসেরও ক্যালোরিফিলিক মান সেম, খুব বেশি পার্থক্য নাই, কোনটার কত গুণ এটা আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে যাই। আচ্ছা দেখেন, এখানে থেকে যাচ্ছে পড়া দরকার নেই। আচ্ছা, সন্ধি তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো আমাদেরকে জানতে হবে, এই তাপমাত্রাগুলো মুখস্থ করতে হবে। চাপ যদি মুখস্থ করেন নাও তাহলে তেমন একটা সমস্যা হবে না, বাট সন্ধি তাপমাত্রা থেকে কোশ্চেন হয়, তো সন্ধি তাপমাত্রাটা আমাদের জানতে হবে। আচ্ছা, তো এবার আচ্ছা, এখানে দেখেন বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশনের প্রক্রিয়া। তো এখন এখান থেকে আমাদের কিছু জিনিস পড়তে হবে, দাগানো লাইনগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। যে নাইট্রাস অক্সাইড ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ুদূষক গ্যাস। তো এখন এখানে কিন্তু শুধুমাত্র এই একটা না, আরো কিছু গ্যাস আছে যেগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এটা আপনাদের প্রথমত বুঝতে হবে যে শুধুমাত্র নাইট্রোজেন ডাইঅক্সাইড না, আরো কয়েকটা গ্যাস আছে যেগুলো হচ্ছে বায়ুদূষক বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আর এখানে নাইট্রাস অক্সাইড যেটা, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস তৈরি, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে যে যখন নাইট্রোজেনটা অক্সিজেনের সাথে মিলিত হয় বিদ্যুৎক্ষরণের কারণে বা হচ্ছে বিদ্যুৎ চমকানোর কারণে, সেখানে তাপমাত্রা কত থাকে, এই যে মানগুলো এগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। আর এখান থেকে হচ্ছে হেবারবাস পদ্ধতির ক্ষেত্রে তাপমাত্রা, চাপ এবং কি কি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, সবগুলোর তাপমাত্রা, চাপ এবং প্রভাবকগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এখন আসেন, এখান থেকে একটা কোশ্চেন আসে যে সিম্বায়োটিক জীবাণু বলতে কি বুঝো, বা সিম্বায়োটিক জীবাণু কি বা কারা। হ্যাঁ, যেমন এখানে লিগোমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ে, মাটির গুড়ায় বসবাস করে, বা মটর সোলা, অ্যালগি এগুলাতে বসবাস করে, এই যে জিনিসগুলো, এইগুলো আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই প্রাইমারি বায়ু দূষক।
এবং সেকেন্ডারি বায়ু দূষক। তো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সাথে এটা তেমন একটা মিল নাই, দুটা কিন্তু আলাদা জিনিস। তো এইগুলা হচ্ছে মোটামুটি ভাবে ম্যাক্সিমামই আলাদা। তো এইগুলা আমাদেরকে কষ্ট করে মুখস্থ করতে হবে। তো এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এখানেও তেমনি কয়েকটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু কোশ্চেন হইলে কোথা থেকে করবেন দেখেন। কোশ্চেন করলে স্যাররা করবে এই যে PANS, সহজ কথা, কোশ্চেন করলে স্যাররা এই কোশ্চেনটাই করবে, কিন্তু আমাদের সবগুলা একটু জেনে রাখতে হবে, কেমন? এরপরে আসেন আমরা একটু পরে যাই। হ্যাঁ, এই যে দূষক কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, এটা হচ্ছে আমরা জানি এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে কার্বন মনোঅক্সাইডটা হচ্ছে একটা নীরব ঘাতক। তো কার্বন মনোঅক্সাইডটা তুলনামূলকভাবে ভারী হওয়ার কারণে কি হয়, এটা মনে করেন যে কোনো একটা গর্ত অনেকদিন ধরে খুঁড়ে রাখছেন, ওর মধ্যে ধীরে ধীরে যে জমা হবে। হ্যাঁ, মনে করেন যে পানির ট্যাঙ্কি, সেখানের মধ্যে পানি থাকে, তার মধ্যে ধীরে ধীরে এটা জমা হবে। আচ্ছা, তো যাই হোক, এরপরে আসতেছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আমরা জানি এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য 50% দায়ী, তার মানে অধিক দায়ী। আর তাছাড়াও সালফার ডাই অক্সাইড এগুলো শ্বাসকষ্ট সৃষ্টি করে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস। আচ্ছা, এখন আসেন, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক, খুব ইম্পর্টেন্ট। আর এইখান থেকে দেখেন এই যে PANS, এটা একটু আমাদেরকে পড়তে হবে যে এখানে কিসের কিসের ফ্রি রেডিকেল গুলো সংযুক্ত হয়ে PANS গঠন করে। আর এখান থেকে আমাদের পরবর্তীতে যেটা জানতে হবে যে ফটোকেমিক্যাল স্মোক বলতে আমরা কি বুঝি। স্মোক প্লাস ফগ, দুইটাকে আমরা বলতেছি হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এটা কিন্তু খুবই ক্ষতিকর, হ্যাঁ, কুয়াশার মতো থাকে। আচ্ছা, যাই হোক, এখন আসি স্বাস্থ্য ক্ষেত্রের প্রভাব কি কি, এগুলো আমাদের একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন এই যে গ্রিন হাউস গ্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রিন হাউস কি আমরা সবাই জানি, একটা কাচের গ্লাসের মধ্যে যখন সূর্যের আলো আপতিত হয়, সেখানে হচ্ছে যে তাপটা আপতিত হয়, কিন্তু কোনো কারণে সেইখান থেকে আর হচ্ছে এই তাপটা বের হইতে পারে না, যার কারণে দেখা যায় বাহিরে যদি -5 ডিগ্রি টেম্পারেচার থাকে, এর মধ্যে দেখা যাবে 8, 10, 15, 20 এরকম টেম্পারেচার থাকবে। তো এইটাকে বলা হয় গ্রিন হাউস। এটা হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে যে উন্নত বিশ্বে, বা উন্নত বিশ্ব বলতে মানে যে শীত প্রধান দেশগুলো, সেখানে ওরা এইভাবে ঘর নির্মাণ করে যাতে করে ঘরটা বাহিরের থেকে বেশি উত্তপ্ত থাকে। তো এটাই হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস, কিন্তু গ্রিন হাউস গ্যাস আমরা কারে বলতেছি? গ্রিন হাউস গ্যাস আমরা তারাই বলতেছি যারা হচ্ছে আমাদের এই পৃথিবীতে তাপ নিয়ে আসতেছে, কিন্তু এই তাপটা সূর্য থেকে আসার পরে পৃথিবী থেকে বের হইতে দিতেছে না। এই যে গ্যাসগুলো, এগুলাকে বলতেছি আমরা গ্রিন হাউস গ্যাস। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, তাহলে কি এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন, এগুলো কি গ্রিন হাউস গ্যাস? না ভাইয়া, এগুলা গ্রিন হাউস গ্যাস নয়। তো গ্রিন হাউস গ্যাস কি কি তাহলে আমরা দেখি, একটু দেখার চেষ্টা করি। এই যে, আচ্ছা, তার আগে আপনাদের এই যে আরেকটা কনফিউশন যেটা ছিল, এটা দূর করে দিই। কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়, এবং সবচেয়ে ক্ষতিকর হচ্ছে CFC। এবং এটা কত গুণ, এটা একটু নিচে দেওয়া আছে, তো আমরা এটা একটু নিচে, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, দেখেন। ভূমিকা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের 50%, তার মানে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর সরি, মানে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর ক্ষতিকরের দিক থেকে এটা হচ্ছে 16%। কিন্তু কার্বন ডাই অক্সাইডের তুলনায় এটার প্রভাব হচ্ছে প্রায়, দেখেন কত হাজার গুণ, 15,000 গুণ। তাহলে কিভাবে কোশ্চেন আসলে কিভাবে অ্যান্সার করতে হবে, আশা করি সেটা আপনারা বুঝে গেছেন, তাই না? আচ্ছা, তো মিথেন গ্যাস এর প্রভাব আছে, ওজোনিক গ্যাসের প্রভাব আছে, নাইট্রাস অক্সাইডের প্রভাব আছে, এগুলো একটু পড়ে নিবেন আর কি। আর এখন আসেন আমরা পরবর্তীতে মিথেন গ্যাসের যে এখান থেকে যেটা আছে, এটা একটু জানতে হবে। প্রতি বছর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে মিথেন গ্যাসের পরিমাণ, এটা জানা লাগবে। যে কার্বন ডাই অক্সাইডের থেকে এটা কত গুণ, এটা আমরা ওই ছকের থেকে পড়বো, সো এখান থেকে আর পড়া দরকার নেই। CFC, আচ্ছা, CFC নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে কিভাবে কি আমরা হিসেব করব না করব, সেই জিনিসগুলো আমাদের CFC থেকে জানতে হবে, তাই না? আচ্ছা, তো CFCর যে নামকরণটা কিভাবে করে, এটা আরেকটু নিচে আছে, আমরা তখন দেখায় দিচ্ছি। এই যে CFCর যে ব্যবহার, এখান থেকে আমরা
নামকরণটা একটু আমাদের জানতে হবে যে কিভাবে আমরা নামকরণ করব। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে CFC11 বলতে আমরা বোঝাচ্ছি ক্লোরোফ্লোরোক্লোরাইড, তাই না? এটা কিভাবে হইলো বা কেমনে হইলো সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, কার্বনের থেকে বিয়োগ করতে হবে 1, হাইড্রোজেনের সাথে করতে হবে 1, আর ফ্লোরিন যে কয়টা থাকবে সেই কয়টা বসাই দিব, বাস। তাহলেই যে মানটা হবে, যেমন ধরো এই যে CFCl3, সি যে কয়টা আছে সেখান থেকে আমরা বাদ দেব কয়টা, বাদ দেব একটা, তাহলে এখানে থাকতেছে 0। হাইড্রোজেন এখানে নাই, তাহলে 1 যোগ করলে কত হয়, 1। আচ্ছা, আর ফ্লোরিন কয়টা আছে বা ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন আছে হচ্ছে 3টা। আচ্ছা, এখানে হচ্ছে ক্লোরিন নাই, সরি, ক্লোরিন 3টা, ক্লোরিন তো আমরা হিসাব করবো না, আমরা হিসাব করবো ফ্লোরিন কয়টা আছে। তো ফ্লোরিন এখানে কয়টা আছে, একটা। তাহলে দেখো এটা কত হচ্ছে, CFC, যেহেতু সংখ্যার আগে শূন্যের কোনো ভ্যালু নাই, তো এই সংখ্যাটা হচ্ছে CFC11, তাই না? তো এখন এই CFC11 থেকে আবার যদি বলে যে আমার সংখ্যা কোন যৌগটা আসলে CFC11 কোন যৌগ, তাইলে আমরা এটা কেমনে বের করবো? আর CFC কে কিন্তু আমরা এটার বৈজ্ঞানিক সরি, এটা হচ্ছে কি বলে, বিজনেস যে নেমটা সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিয়ন, তাই না? আমরা এটা সবাই জানি। তো এটাকে আমরা কি করব, এটার সাথে 90 যোগ করব। তো 90 যোগ করলে দেখো কত হয়, 101। তো 101 মানে কি, এখানে কার্বন আছে হচ্ছে একটা, হাইড্রোজেন নাই, এবং ফ্লোরিন আছে একটা। তাহলে এখন আমরা যৌগটাকে এভাবে সেট করব, কার্বনের হাত আর আমরা জানি 4টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন নাই 0, তার মানে হাইড্রোজেন তো নাই, ফ্লোরিন আছে একটা, তাহলে আর বাকি হাত আছে 3টা, এগুলো আমরা পূরণ করব ক্লোরিন দ্বারা। তাহলে দেখো যে যৌগটা হইতেছে সেই যৌগটাকে আমরা বলতেছি হচ্ছে CFCl3। তাহলে এই যে কিভাবে বের করতে হয় এটা নিশ্চয়ই আমরা পেরে গেলাম নামকরণটা। তো এখান থেকে আমাদের যেটা জানতে হবে যে দেখো এখানে হচ্ছে নরম ফর্ম CFC11, CFC12 হচ্ছে কঠিন প্লাস্টিক ফর্ম, আর বাকি সব সেম, তেমন কোনো পার্থক্য নাই। তাহলে এখান থেকে মনে রাখবো কি, নরম ফর্ম, এখান থেকে কঠিন ফর্ম। আর এই যে CFC113, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রিস, গ্লু, ইলেকট্রিক সার্কিটের সোলটা ধুয়ে ব্যবহার করা, মানে আমাদের মুখস্থ করলে খালি এটা মুখস্থ করতে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসি, আমরা একটু পরে যাই, দেখি কি আছে এখানে। ওকে, অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য দেখো এখানে ওরা দায়ী করছে কার্বন ডাই অক্সাইডের দ্রবীভূত হাইড্রোজেন বাইকার্বনেট, হ্যাঁ, বাইকার্বনেট অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড যাই বলো। তো এই যে হচ্ছে এটাকে হচ্ছে মেইনলি ওরা দায়ী করছে। তো তাছাড়াও এটার কারণে কি হয়, পিএইচ এর তাপমাত্রা কত থেকে কত হয়, এই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। 3টি অ্যাসিডের ভূমিকাই রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফেট এবং নাইট্রিক অক্সাইড, এই 3টিরই ভূমিকা আছে, যা প্রাইমারি দূষক যেমন সালফার ডাইঅক্সাইড এবং NOx হতে উৎপন্ন হয়। এগুলো হচ্ছে প্রাইমারি দূষকের কথা ওনারা বলেছে। ওকে, ফাইন। এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, সো এই টপিকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, দেন আমরা FGD প্ল্যানে যাই। FGD প্ল্যান মানে হচ্ছে ফ্লু গ্যাস। তো ফ্লু গ্যাসটা হচ্ছে চুনা পাথর বা চুনের পানির মিশ্রণে এটা চালনা করা হয়, এতে সালফার ডাইঅক্সাইড শোষিত হয়। হ্যাঁ, তো একে ফ্লু গ্যাস ডি সালফিউরাইজেশন বা FGD প্ল্যান্ট বলা হয়। তো এই প্ল্যান্টে জিপসাম ড্রাই অয়েল তৈরিতে ব্যবহার করা হয়। তো এটা আমাদের জন্য মোটামুটি ভাবে জিপসামের সংকেতটা আমাদের জানতে হবে, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি, এটাকে বলা হয় জিপসাম। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে, বা এটা তোমরা হচ্ছে যেহেতু জৈব যৌগের মধ্যে পড়বা, সো এখানে অতটা গুরুত্ব না দিয়ে পড়লেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসতেছে অরহনিয়াসের অ্যাসিড ক্ষার। আচ্ছা, তো দেখো অরহেনিয়াস কি বলছে, পানিতে যেটা ধনাত্মক আয়ন দিবে বা হাইড্রোজেন আয়ন দিবে সেটাকে আমরা বলতেছি অরহেনিয়াস অ্যাসিড। পানিতে যদি সেটা হাইড্রোক্সিল মূলক দেয়, আমরা সেই যৌগটাকে বলবো হচ্ছে অরহেনিয়াস ক্ষারক। তো কোনটা অরহেনিয়াস অ্যাসিড, কোনটা অরহেনিয়াস ক্ষারক, এগুলো আমাদের, এটা খুবই ইজি। মানে যদি হাইড্রোজেন আয়ন দেন দেন এটা অ্যাসিড, যদি হাইড্রোক্সিল মূলক দেয় তাহলে এটা হবে ক্ষার। এইটা বোঝার জন্য আমাদের মানে খুব বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে? তো অরহেনিয়াসটা মোটামুটি ভাবে অনেক সহজ, কিন্তু এর পরে যেটা আছে সেটা নিয়ে একটু আমাদের ঝামেলা হয়। তো আমরা একটু ওইটাতে যাই, দেখি।
ব্রনস্টেড লাউরি। আচ্ছা, তো এই ব্রনস্টেড এবং লাউরির মতবাদে একটু ঝামেলা হয়। তো আমরা এই ব্রনস্টেড লাউরিটা নিয়ে একটু আলোচনা করি। ব্রনস্টেড লাউরির ক্ষেত্রে ঘটনাটা কি হয়, এখানে হচ্ছে প্রোটনীয় মতবাদ, অর্থাৎ একজনে প্রোটন দিবে আর একজন কি করবে, সেই প্রোটনটা গ্রহণ করবে। হ্যাঁ, তো অম্ল প্রোটন দান করে, ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহণ করে। এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ ব্রনস্টেড লাউরি। এটাও মোটামুটি সহজ, আমরা আলোচনা করবো পরেরটা নিয়ে আর কি। আচ্ছা, আচ্ছা, তো এই যে দেখো তোমাদের বইয়ে এখানে একটা অনেক বড় একটা হচ্ছে ক্রম দেওয়া আছে, তাই না? এই ক্রম থেকে আমাদের সব পড়তে হবে না, আমরা এখান থেকে একটু ছোট করব। এটা পড়বো, তারপরে এটা পড়বো, আয়োডাইড ব্রোমাইড। তো মোটামুটি আমাদের এই কয়টা পড়লেই হবে, মানে প্রথম লাইন পড়লেই হয়ে যাবে, আর পরেরটা না পড়লেও হচ্ছে, ঠিক আছে? সো তীব্রতার ক্রম আমরা প্রথম টুকুন পড়বো, খালি এই ফার্স্টের টুকুন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো অ্যাসিড লুইস ক্ষারকের ক্ষেত্রে আসি আমরা। তো এই ক্ষেত্রে আমরা সহজভাবে মনে করি যে এখানে আসলে কি হয়, যৌগে অ্যানায়নের আধিক্য। হ্যাঁ, কোন যৌগে যদি অ্যানায়নের আধিক্য থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, আর যদি কোনো যৌগে ক্যাটায়নের আধিক্য থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্ষার। এটা কোন ক্ষেত্রে বললাম, যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে অ্যানায়নের আধিক্য থাকলে আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাসিড, আর যদি ক্যাটায়নের আধিক্য থাকে দেন এটা হবে ক্ষার। কিন্তু যদি অ্যানায়নের কথা বলে তাহলে ঠিক তার উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ ঠিক তার উল্টা। অ্যানায়নের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, অ্যাসিডের ক্ষেত্রে ক্যাটায়নের আধিক্য থাকবে, আর ক্ষারের ক্ষেত্রে কিসের আধিক্য থাকবে, অ্যানায়নের আধিক্য থাকবে, সেম উল্টা জিনিস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্রনস্টেড এবং লাউরি এর, সরি, লুইস লুইস অ্যাসিডের কথা বলতেছিলাম। আচ্ছা, তো যাই হোক আমরা এর পরে চলে আসি মিঠা পানির গুরুত্ব। মিঠা পানির গুরুত্ব অনেক, এটা সবাই জানো, পানি না খাইলে কি অবস্থা হয়। এগুলা তেমন একটা, এটা থেকে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন আসছিল, তো মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যদি মনে করো যে কোশ্চেন সহজ হয়, কোশ্চেন তো অনেক সহজ কোশ্চেন হয়, তখন এইখানে এরকম কোশ্চেন হতে পারে যে মানব দেহে পানির মানে মোট ভরের কত অংশ পানি, 70%। তো এই টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে। আচ্ছা দেখো, এই যে এইখানে দেখো, পানি কি ভালো না খারাপ কেমনে বুঝবা, এই যে মানটা, এই মানটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, অক্সিডেশন বিওডি। তো এইটা যখন 1 থেকে 2 হবে খুবই ভালো, এইরকম ভাবে এটা মনে রাখার জন্য ওই যে একটা সহজ উপায়, 1-এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 3, 3কে 2 দ্বারা গুণ করলে দেখো হয় হচ্ছে 6, এরপরে 6-এর সাথে এই সংখ্যাগুলো যোগ করলে হয় হচ্ছে 10, আর 10কে 2 গুণ করলে হয় হচ্ছে 20। তো এই যে অবস্থা, এটা দিয়ে আমরা নির্ধারণ করি যে পানির অবস্থাটা কি। হুম, তো এটা মোটামুটি হচ্ছে যে আমাদেরকে জানতে হবে, যদি এটা থেকে কোশ্চেন আসার তেমন একটা সম্ভাবনা নাই। এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে তোমার ওই 4টা যে ইয়া আছে, আহ ভারী ধাতু আছে, এই 4টা ভারী ধাতু থেকে কোশ্চেন আসে। তো এই 4টা ভারী ধাতু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কেমন? আচ্ছা দেখো, এইখান থেকে তোমরা এই ছকটা পড়বা, হু এর অনুমোদিত মাত্রা। এখান থেকে এইটা থেকেই কোশ্চেন আসে ঘুরে ফিরে, এবং এইটাই আসবে। সো ওই বাদ বাকি জিনিসগুলো দেখা যাচ্ছে অতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। পানির অনুমোদিত পিএইচ 6.5 থেকে 8.5, এর নিচে হয়ে গেলে হবে হচ্ছে অ্যাসিড, বেশি হলে হবে হচ্ছে ক্ষার। তো আমাদের জন্য খাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। তো ডিজলভ অক্সিজেনের পরিমাণ দেখো এই যে এরকম 5 থেকে 6 পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, তো মোটামুটি ভাবে এই যে জিনিসগুলো, ক্ষরতার পরিমাণ, ক্ষরতার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে জিনিসগুলো এগুলো আমাদের জানতে হবে যে কোন কোন উপাদান পানির ক্ষরতার জন্য দায়ী। আচ্ছা, আচ্ছা এখন আসো আর্সেনিক দূষণের প্রভাব। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে আর্সেনিক দূষণের কারণে কি হয়।
আর্সেনিক দূষণের ক্ষেত্রে আমরা হচ্ছে মনে রাখবো এভাবে, আর্সেনিক দূষণের কারণে অনেক কিছু হয়, তো আমরা এটা মনে রাখবো হচ্ছে ব্ল্যাক ফুট। ব্ল্যাক ফুট দিয়ে আমরা আর্সেনিক ডিজিজের কাহিনীটা মনে রাখবো। তো এর মধ্যে একটা জিনিস আছে যেটা হচ্ছে হুয়ের মতে কত আর আমাদের দেশে কত। তো হুয়ের মতে হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার, আর আমাদের দেশে হচ্ছে সেটা 0.05 মিলিগ্রাম পার লিটার, মানে আমাদের দেশে পরিমাণটা অনেক বেশি। কারণ হচ্ছে কি, মনে করো যে সারা বিশ্বে যে দেখবা যে হচ্ছে তারা করোনা নিয়ে একদম পুরো অতিষ্ঠ, আর সেখানে কিন্তু কি আমরা করোনার থেকেও শক্তিশালী, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যেহেতু আমরা জাতিগতভাবেই আসলে অনেক শক্তিশালী, অনেক স্ট্রং, তো এই কারণে আমাদের শরীরে এটার মাত্রা একটু বেশি হইলে কোনো ক্ষতি নাই, তবে এর বেশি হয়ে গেলে ক্ষতি। কি কি ক্ষতি? আচ্ছা, ব্ল্যাক ফুট। ব্ল্যাক ফুটের নাম তোমরা সবাই শুনছো, কিন্তু আমরা এইটা দিয়ে সবগুলা মনে রাখবো। আচ্ছা, আর্সেনিক হইলে কি হয় দেখো, মনে করো যে তুমি কন্টিনিউয়াসলি আর্সেনিক যুক্ত কলে পানি খাইতেছো, কি হবে, এই যে আর্সেনিক ধাতুগুলো তোমার হাতের তালু পাতে এগুলাতে জমা হবে। তো জমা হওয়ার কারণে কি হচ্ছে, ওই পায়ের মধ্যে কালো 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 ছোপ ছোপ দেখা যাবে, এই কারণে এখান থেকে নাম আসছে হচ্ছে ব্ল্যাক ফুট। তো এইটা দিয়েই আমরা বাদ বাকি যেগুলো আছে সেগুলো মনে রাখবো। ঠিক আছে, কোথায়? আচ্ছা, দেখো, ব্ল্যাক ফুট আমরা বলেছিলাম, ব্ল্যাক ফুট, এই যে দেখো, ব্ল্যাক ব্ল্যাক ফুট দিয়ে তো ব্ল্যাক ফুট ডিজিজ এক নাম্বার। ক দিয়ে হচ্ছে কার্সিনোজেন, হ্যাঁ, বা ক্যান্সার। কার্সিনোজেন হচ্ছে একটা ক্যান্সারের নাম আর কি। আর অ্যাকুইড বিষক্রিয়া, তো এই যে ব্ল্যাক জফলা আকার, এটা দিয়ে বোঝাচ্ছে এক, হ্যাঁ, অ্যাকুইটের কথা বলতেছে। আর ফ দিয়ে হচ্ছে ফুড রিলেটেড যা কিছু আছে, হ্যাঁ, সবগুলো হচ্ছে ফুডের সাথেও সম্পর্কযুক্ত। আচ্ছা, তারপরে আসতেছে এই যে ফ দিয়ে আসতেছে হচ্ছে এক নম্বরে ফ্যাটি লিভার, এবং আর একটা ছিল হচ্ছে ফিটাস। আচ্ছা, ফিটাসের যে অপূর্ণাঙ্গ বা ভ্রূণের যে অপূর্ণাঙ্গ জন্ম সেটাকে বলা সেটার প্রবলেমটা হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ দিয়ে আর কি, ব্ল্যাক ফুড, ফুড দিয়ে আমরা ফ্যাটি লিভারকে বুঝাইছি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আসি আমরা, এখানে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, যে এখানে ফুসফুস এর ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার এইটা ছাড়া আরো দুইটার মধ্যে আছে, তাহলে কোনটাতে নাই সেটা যদি আমরা মনে রাখি, তাহলে বাদ বাকি সবগুলোতে আমরা ফুসফুসের ক্যান্সারটাকে অ্যাড করে দিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে ফুসফুসের ক্যান্সার কোনটার ক্ষেত্রে হয়? হয় না, এটা পড়বো। তাহলে এই যে লেড যে ধাতুটা আছে, এই লেড ধাতুর ক্ষেত্রে ফুসফুসের কোনো ক্যান্সার হয় না, অর্থাৎ ক্রোমিয়ামের ক্ষেত্রেও হয়, আর্সেনিকের ক্ষেত্রেও হয়। তাহলে কোনটার ক্ষেত্রে হয় না? লেডের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয় না। আমরা যদি এটা পড়ি তাহলে বাদ বাকিগুলো আমাদের মনে রাখতে হচ্ছে না। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা কোন কোন ধাতুর ক্ষেত্রে হয়? এক নম্বরে হয় হচ্ছে ক্রোমিয়াম, আর একটা হচ্ছে লেড ধাতুর ক্ষেত্রে। তাইলে লেড ধাতুর ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয় না, বাকি চারটার ক্ষেত্রে হয়। আর রক্ত শূন্যতা ক্রোমিয়াম এবং লেডের হয়, বাকিগুলার হয় না। তো এটা যদি মনে রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা নাই। এখন আসি আমরা ক্রোমিয়ামের মধ্যে কি আছে। আচ্ছা, দেখো, ক্রোমিয়াম কোথায়, ক্রোমিয়ামের মধ্যে অনেক কিছুই আছে, এর মধ্যে রক্ত শূন্যতা এক নাম্বার। এছাড়া হচ্ছে যে এটা শ্বসন তন্ত্রের অনেক ক্ষতি করে, কার্সিনোজেন সৃষ্টি করে, ক্যান্সার তৈরি করে, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো এগুলো জানতে হবে। এরপরে আসি, আহ আমরা জানি যে ক্রোমিয়াম রক্ত শূন্যতা সৃষ্টি করে, আমরা আগেই বলছি যে এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। এছাড়া লেডের কাজ কি? আচ্ছা, লেডেরটা আমরা মনে রাখবো হচ্ছে নীলার ডেড সন্তানের আইকিউ কম। তোমরা তো মনে হয় এটা সবাই জানো, নীলার ডেড সন্তানের আইকিউ কম, তাই না? আচ্ছা, তো কি হয়,
নীলা দিয়ে আমরা বুঝেছি হচ্ছে দাঁতের মাড়ির যে বিষক্রিয়া, নীলাভ বিষক্রিয়া হয়, মানে দাঁতটার কালারটা নীল কালার হয়ে যায়। ডেড দিয়ে বোঝানো হয়েছে মৃত সন্তান প্রসব করাকে। আর আইকিউ বলতে বোঝা হয়েছে আইকিউ বা বুদ্ধিমত্তা কি হয়, হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, তো এটা কিসের ক্ষেত্রে হয়, লেডের ক্ষেত্রে। আচ্ছা, তো লেডের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয় না, বাদ বাকিগুলোর ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয়। আচ্ছা, তো এবার আমরা চলে আসি হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের সাথে একটা জিনিসের সম্পর্ক, সেটা হচ্ছে কিডনির। তাহলে কিডনি রিলেটেড যা রোগ হবে সবগুলোই কিসের হবে, ক্যাডমিয়ামের মাধ্যমে সংগঠিত হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হলে এখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। অর্থাৎ কিডনি রিলেটেড ফুসফুসের ক্যান্সারও হয় কিন্তু ক্যাডমিয়ামের কারণে। আচ্ছা, তো এখন আসি এই যে শ্রেণী বিভাগ থেকে আমরা কি পড়বো। শ্রেণী বিভাগ থেকে আমরা গ্যাস গ্যাস, তরল তরল এবং কঠিন কঠিন, অ্যাটলিস্ট এই তিনটা আমাদের জানতে হবে উদাহরণগুলা। যে গ্যাসের মধ্যে কি কি আছে, এই যে এছাড়াও 15টা গ্যাস, এছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন, আর্গনের কথা বলছে। তাছাড়াও তরলের ক্ষেত্রে গ্যাসোলিনের কথা বলছে। আর এদিকে কঠিন কঠিনের মধ্যে বিভিন্ন ধাতু, যেমন পিউটার, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এমএটি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পিউটার জগ তৈরিতে কি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে বলছে যে টিন বা স্যানাস ব্যবহার করা হয় 96%, আর কপার ব্যবহার করা হয় 4%। ঠিক আছে। আচ্ছা, ভারী ধাতু এই যে কয়েকটা আছে, এই কয়েকটা দ্বারা হচ্ছে পানিতে ডাইপোল এর সৃষ্টি হয়। আচ্ছা, এটা একটু জেনে রাখবা। এছাড়া এখানে তেমন কিছু নাই। আচ্ছা, তো যাই হোক, এই ছিল হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের আজকের লেকচার। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, বইয়ের পিছনে অনেকগুলো এমসিকিউ আছে যেগুলো মোটামুটি ভাবে বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে এমসিকিউ গুলো ভালো করে সলভ করার জন্য। কেন সলভ করতে হবে সেটা অনেকবার বলে দেওয়া হয়েছে, আবারও বলতেছি।